চোখ খুলে উঠে দাঁড়ালো মোহিত। সে এখান থেকে জ্যান্ত ফিরবে, সাথে বাপ ভাইয়ের লাশ নিয়েই ফিরবে। পিছন মোড়ে সবগুলো ছেলেকে দেখে নিল মোহিত। প্রত্যেকটা ছেলের শরীরের গঠন, উচ্চতা, গায়ের রং এক, শুধু চেহারা আলাদা। এরা সবাই যে ভালো ফাইট জানে তা তাদের শরীর আর আশেপাশের ইকুইপমেন্ট দেখেই বোঝা যাচ্ছে। ছেলেগুলো খালি গা, সবার পরনে কালো প্যান্ট আর বুটস। ধবধবে ফর্সা শরীরে মাসেলগুলো চকচক করছে। মোহিত এদের সাথে শক্তিতে পারবে কিনা জানে না, কিন্তু মনোবল হারাবে না সে। পারতে তাকে হবেই। নিজের গায়ের শার্ট খুলে ছুঁড়ে মারল মোহিত। শার্টের ভেতর থেকে বেরিয়ে এলো মোহিতের মাসেলযুক্ত জিম করা শক্ত বডি। ঘাড় ঘুরিয়ে কটকট শব্দে হাড়ের গিট ফুটিয়ে নিজেকে রিল্যাক্স করলো মোহিত। ছেলেগুলো কারাতে পোজে ঘিরে দাঁড়িয়ে গেল মোহিতের চারপাশে। বাঁকা হাসলো মোহিত। মোহিত নিজেও একজন কারাতে ব্ল্যাক বেল্ট পাওয়া চ্যাম্পিয়ন, কিন্তু ভাবে কিছুই প্রকাশ করলো না। আস্তে ধীরে কোমরে হাত দিয়ে খুলে ফেললো বেল্টের বকলেসের পিন। ছেলেগুলো এগিয়ে আসতেই সাহসাই বেল্ট খুলে হাতে পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি দিতে লাগলো। ছেলেগুলো সামনে আহত হয়ে ছিটকে পড়ে গেল। আহত বাঘের ন্যায় ফুসফুস করতে করতে ছেলেগুলো উঠে দাঁড়ালো। একটা ছেলে দৌড়ে এসে মোহিতের পেট বরাবর পাঞ্চ মারার ট্রাই করলো। মোহিত তার বুদ্ধি আর শক্তির সাহায্যে ছেলেটির পাঞ্চ ব্লক করে নিজের হাঁটু দিয়ে ছেলেটিকে তল পেট বরাবর আঘাত করলো। এরপর কোনই দিয়ে বুকে আঘাত করতেই মাটিতে লুটিয়ে পড়লো ছেলেটা। দৌড়ে এলো আরো দুটো ছেলে। পেছন থেকে দুজনেই মোহিতকে ঝাপটে ধরলো। মোহিত কোনই এর সহায়তায় তাদের দুজনকে বুকের খাঁচা বরাবর আঘাত করলো। ছেলেগুলো ছিটকে না পড়ে মোহিতকে আরো ভালো করে চেপে ধরলো। মোহিত তার সমস্ত শক্তি দিয়ে হাত ছাড়া দিয়ে ফেলে দিল ছেলে দুটোকে। এরপর দৌড়ে একটা ওয়ালের অর্ধেক পর্যন্ত উঠে ঝাঁপিয়ে পড়লো ছেলেগুলোর উপর। দুপাশ থেকে দুটো ছেলের হাত মুচড়ে ধরে উল্টিয়ে ভেঙে দিল মোহিত। হঠাৎই একটা ছেলে চাইনিজ চপার আর কোড়াল নিয়ে আক্রমণ করতে এলো। হঠাৎই সৌম্য আর আদ্রিয়ান দৌড়ে এসে প্রোটেক্ট করলো মোহিতকে। শুরু হলো ফাইট। কেউ কারো থেকে কম যাচ্ছে না। দুই পাশের মানুষেরই রক্ত ঝরে যাচ্ছে সমানে। বিভিন্ন মিলিটারি কায়দায় শক্তি বলে আর বুদ্ধির জোরে সবগুলো ছেলেকে কাবু করে ফেললো তিনজনে। হঠাৎই পেছন থেকে একটা চাইনিজ চপার ছুড়ে মারলো মোহিতের দিকে। সৌম্য চিৎকার করতে মোহিত সাইড হয়ে সরে যায়। ধারালো সেই চপার মোহিতের সামনের দেয়ালে লেগে অর্ধেক ঢুকে গেল। এবার মোহিতের মাথায় খুন চেপে গেল। রক্তচক্ষু নিয়ে হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে গেল চপারের দিকে। শরীরের সমস্ত শক্তি দিয়ে টেনে বের করলো চপারটা। এরপর সেটা নিয়ে দৌড়ে আশরাফ চৌধুরীর দিকে এগোতে থাকলো। আশরাফ চৌধুরী যেন নড়ার ক্ষমতা হারিয়ে ফেললো এই মুহূর্তে। মোহিত দৌড়ে এসে সে চপার দিয়ে কোপ বসিয়ে দিল আশরাফ চৌধুরীর বুক বরাবর। বুকের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেললেন আশরাফ চৌধুরী। গলগল করে রক্ত বেরিয়ে যাচ্ছে সমানে। একের পর এক এলোপাতাড়ি কুপিয়ে যাচ্ছে মোহিত। একসময় আশরাফ চৌধুরী লুটিয়ে পড়লো মাটিতে। হাঁটু মুড়ে বসে আশরাফ চৌধুরী চুল টেনে বসালো মোহিত। এরপর দাঁতে দাঁত পিষে বলে উঠল, তুই মোটেও কোপানোর উস্তাদ নস। এক্সপার্ট হলে আমাকে মারতে সক্ষম হতি। বলেই তাচ্ছিল্যপূর্ণ হেসে উঠল মোহিত। আর শোন, তোর ছেলেই তোর মৃত্যুর কাল হলো রে আহমেদ। আমি চিরকৃতজ্ঞ তোর ছেলের কাছে। এর জন্য আমি তাকে জেল থেকে পালাতে সাহায্য করেছি। এবার তুই মর শান্তিতে। বলেই গলা বরাবর চালিয়ে দিল চপারটা। আশরাফ চৌধুরী চোখ বড় করে হাঁ করে শেষ নিঃশ্বাস নিলেন। মোহিত দৌড়ে চলে গেল কফিন দুটোর কাছে। মেজর আদ্রিয়ানার সম্মুখে ধরতে বলল তার বাবার কফিন, আর নিচে কাঁধে তুলে নিল আদরের ছোট ভাইয়ের ছোট কফিনটি। ফাইটিং ক্লাব থেকে বেরিয়ে গেল মোহিতটা। পড়ে রইল মৃত আশরাফ চৌধুরীর ক্ষতবিক্ষত লাশ, যা এই অজানা শহরে ধরার কেউ নেই। কবর জানাজা সব করারও কেউ নেই। মেজর আদ্রিয়ান আর্মি হেডকোয়ার্টারে মোহিতের বাবা আর ভাইয়ের লাশের কথা জানালেন। ওখান থেকে লাশ নেবার সমস্ত কিছু রেডি করে দিবেন। থাইল্যান্ডের কর্পস প্রিজারভেটিং ফ্রিজে কফিন দুটো রেখে চলে এলো মোহিত। হোটেলে এসে লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে ফোন হাতে তুলল মোহিত। ডায়াল করলো নির্দিষ্ট নম্বরে। রিং হতে ফোন তুলল ওপাশের ব্যক্তি। সোহাগ ভাই। এক লহমায় কেটে গিয়েছে 15টি দিন। সোহাগ নামিরাদের নিয়ে দেশে ফিরে এসেছে। মিসেস তারিন কোনোভাবে আর নাফিস মাহমুদের বাংলোতে থাকতে রাজি নন। তিনি তার ছেলে মেয়েদের নিয়ে তার স্বামীর পুরাতন বাড়িটাতে বাকি যে কদিন বাঁচবেন সে কদিন কাটাতে চান। পুরাতন যে ক্ষত দীর্ঘ 6.5 বছরে কিছুটা সেরে উঠেছে, মোহিতের ফোন কল পাওয়ার পর থেকে পুরনো সেই ক্ষত থেকে চুয়ে চুয়ে যেন গড়িয়ে পড়ছে লাল টকটকে রক্তের ধারা। বাংলাদেশ আর্মি হেডকোয়ার্টার মোহিতের বাবা আর ভাইয়ের লাশ বাংলাদেশে আনার সকল ব্যবস্থা করে দিয়েছে। আগামীকাল ভোরের ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছবে। নামিরা থেকে থেকে শুধু কেঁদেই যাচ্ছে। নামিরার কোলের 2.5 মাসের বাচ্চাটা থেকে থেকে করুণ সুরে কেঁদে উঠছে। হয়তো মায়ের কান্না অবুঝ শিশুটিও সহ্য করতে পারছে না। স্বর্গ বাচ্চাটাকে নামিরার কোল থেকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। একদিকে ব্যবসা গরম, তার মধ্যে কান্নাকাটি। বাচ্চাটা একদম নেতিয়ে যাচ্ছে। কিন্তু এত কিছুর ভিড়ে মিসেস তারিন নির্বিকার। দীর্ঘ বছরের শোক সইতে সইতে পাথরে পরিণত হয়েছেন। তনুজার কাছে এই মুহূর্তে তারিনকে রোবট মনে হচ্ছে। অবশ্য যন্ত্রমানবী বলাই চলে। যার হৃদক্রিয়া চালানোর জন্য একটা আস্ত মেশিন বুকের ভেতর বসানো হয়েছে, সে কি আর নরম দিলের মানুষ আছেন?
কিছু লোক লাগিয়ে বাড়ির পাশে জঙ্গলগুলো পরিষ্কার করানো হচ্ছে। কাজের লোকেরা বাড়ি ঘর ধুয়ে মুছে সাফ করছেন। মনে হচ্ছে বিশেষ কোনো অতিথি এই বাড়িতে আসবেন, তার জন্য এত এত আয়োজন। শুক্রবার 12ই আগস্ট। আজকের আবহাওয়াটা মনোরম। আকাশে তীক্ষ্ণ রোদের তেজ নেই। ধরণীতে স্বর্গের হাওয়া বিরাজ করছে সর্বত্র। বাতাসে মিষ্টি একটা গন্ধ ভেসে বেড়াচ্ছে যেন সারাক্ষণ। এত এত কাজকর্ম করেও কেউ হাঁপাচ্ছে না। মোহিত বিমানে ওঠার আগে ফোন করে জানিয়েছে যে তারা আসছে। মোহিতের দাদা বাড়ির কিছু নিকট আত্মীয় বাসায় ভিড় করেছে। কেউ কেউ কোরআন তেলাওয়াত তসবিহ পাঠে ব্যস্ত। নামিরার কান্না যেন শেষই হচ্ছে না। যেই ব্যথা নতুন অতিথি পেয়ে ভুলতে বসেছিল, সেই ব্যথা আবার কিভাবে ফিরে এলো। সকাল পেরিয়ে দুপুর গড়াতেই পুপুস সাইরেনের আওয়াজ পাওয়া গেল। আদনান ওয়াসিফের বিশাল 3তলা বাড়ির খোলা প্রাঙ্গণে প্রথম একটি পুলিশের গাড়ি প্রবেশ করলো। এরপর দুটো আর্মি জিপ, এরপর মোহিতের অ্যাম্বুলেন্স। পিছে পিছে এলো মন্ত্রী মহোদয়ের গাড়ি। নিমিষেই মানুষে গিজগিজ করে উঠল আদনান ওয়াসিফের পরিত্যক্ত খালি বাড়িটি। কান্নার আওয়াজ বাড়ালো নামিরা। বাইরে বের হবার জন্য পাগল হয়ে গেছে সে। স্বর্গ আর তনুজা কেঁদে চলেছে নামিরাকে জড়িয়ে। সোহাগ ছোট বাচ্চাটাকে নিয়ে পায়চারি করছে আর চোখের জল মুছছে। অপরাধীর ন্যায় মোহিত ঘরে প্রবেশ করলো। তার সারা শরীর ছোট ছোট জখমে ভর্তি। মোহিতের রোগা মলিন চেহারা দেখে স্বর্গের বুক ধক করে উঠল। কিন্তু পরিস্থিতি এখন অন্য ধাঁচের। মোহিতের কাছে এখন কি এসব নিয়ে কথা বলার প্রশ্নই আসে না। মোহিত ড্রয়িং রুমে এসে জোরে ডেকে উঠল, মা। মিসেস তারিন আজ নিজেকে সজ্জিত করেছেন। গায়ে জড়িয়েছেন ধবধবে সাদা শাড়ি। মধ্যেখানে সিতি করে শক্ত করে হাত খোপা করে বেঁধে নিলেন। চোখের চশমাটা ঠিক করে মাথায় কাপড় দিয়ে দুতলার আদনান ওয়াসিফের ঘর থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন। মোহিত তার মায়ের এমন নির্বিকার রূপ দেখে প্রচন্ড ভয় পেয়ে গেল। তার মা কি পাগল হয়ে গেল অধিক শোকে? মা কি আবার হারিয়ে যাবে তাদের জীবন থেকে? নামিরা সাহসে এসে চাপড়ে ধরল মোহিতকে। কেঁদে ভাসালো মোহিতের বুক। নাফিস মাহমুদ নিজেই কাউকে সান্ত্বনা দেবার অবস্থায় নেই। নিমেষেই পুরো বাড়িটির শোকের মাতমে ছেয়ে গেল। মোহিত তার শক্ত খোলস থেকে বেরিয়ে বোনের সাথে মিলে কাঁদছে। ছোট বাচ্চার মতো কাঁদছে মোহিত। মোহিতের কান্না দেখে স্বর্গ নিজেকে সামলাতে পারছে না। মেজর আদ্রিয়ানের সৌম্য এসে মোহিতকে শান্ত করার অনেক চেষ্টা করলো। মিসেস তারিন এসে মোহিতের সামনে দাঁড়ালেন। মোহিত অসহায়ভাবে তার মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, বাবাকে নিয়ে এসেছি মাম্মা। মিসেস তারিন আজ একটুও কাঁদলেন না। মোহিতকে কঠিন সুরে আদেশ দিলেন, যাও, তোমার পাপার লাশ গাড়ি থেকে বের করে আনো। তাকে ধোয়ানোর ব্যবস্থা করো। দ্রুত যে জানাজা দিতে হবে মোহিত। মায়ের আদেশ পেয়ে মোহিত দৌড়ে ফ্রিজিং কারের নিকট আসে। লাশ গাড়ি থেকে নামানোর আগে পুলিশ আর রিপোর্টার এসে মোহিতকে বিভিন্ন জেরা শুরু করে। আর্মি জেনারেল এটা দেখে রেগে গিয়ে পুলিশকে ধমকে ওঠেন। পুলিশ ছুটতেই তিনি আরও কয়েকজন সোলজার ডেকে কফিনগুলো নামাতে আদেশ দেন। বিশাল বড় ড্রয়িং রুমের ফাঁকা জায়গায় পরপর দুটো খয়েরি রঙের কফিন সাজিয়ে রাখা হয়েছে। মোহিতের মা আদেশ দিলেন কফিনের ঢাকনা খুলতে। আদ্রিয়ানার সৌম্য ঢাকনা খুলতে নামিরা একবার বাবার কাছে একবার মুকিতের কাছে গিয়ে পাগলের মতো বিলাপ করতে শুরু করে। মুকিতের ফ্যাকাশে মায়াবী মুখখানা প্রত্যেকটি মানুষের হৃদয়কে মুষড়ে দিল। কেউ কেউ কষ্টে জ্ঞান হারিয়ে ফেলল। মুকিতের কফিনের কাছে গিয়ে মিসেস তারিন হাঁটু ভেঙে বসে পড়লেন। নরম সুরে ডেকে উঠলেন, মুকিত, মানিক আমার, এই দেখো মাম্মা বসে আছে, চোখ খুলবি না? কিন্তু হায় আদরের মুকিত, সে তো চোখ খুলে না। এবার মিসেস তারিন আদনান ওয়াসিফের কফিনের কাছে এলেন। আদনান, এই আদনান, উঠবে না? কথা বলবে না আমার সাথে? অনেকদিন তোমার সাথে মন খুলে কথা হয় না। আমাকে নিঃস্ব করে দিয়ে বাবা ছেলে কি সুন্দর ঘুমাচ্ছ না? নীরবে অশ্রু বিসর্জন দিলেন মিসেস তারিন। হাউমাউ করে কাদার ক্ষমতাও হারিয়েছেন বহু আগে। একটু কাঁদলেই বুকে অসহনীয় ব্যথা অনুভূত হয়, দম আটকে আসে। মোহিত এসে তার মাকে জড়িয়ে ধরল। সোহাগ কারো কাছে বাচ্চাটা গুছিয়ে দিয়ে কফিনের কাছে এসে বাচ্চাদের মতো ফুফিয়ে কেঁদে উঠল। যে মানুষটা তাকে এত বড় করলো, বিপদ থেকে উদ্ধার করলো, অথচ সোহাগ সেই মানুষটির কোনো উপকারেই আসলো না। চাইতে নির্মম কিছু কি ধরনীতে আর কিছু আছে? নিজেকে স্বাভাবিক করে নাফিস মাহমুদকে ডাকলেন মিসেস তারিন। তোর দুলাভাইয়ের গোসলের ব্যবস্থা কর। যেহেতু লাশগুলো দীর্ঘদিন প্রিজারভেটিং করা ছিল, তাই দীর্ঘ সময় এগুলো এভাবে না ফেলে রাখাই ভালো। রোগ জীবাণু বা ভাইরাস ছড়াতে পারে যখন তখন। নাফিস মাহমুদের হুকুমে কয়েকজন লোক এসে গোসলের কাজ শুরু করে দিল। একে একে আদনান ওয়াসিফ আর মুকিতের গোসল শেষে তাদের সাদা কাফনের কাপড় পরিয়ে খাটিয়ায় তোলা হলো। তাদের জানাজা পড়তে দলে দলে মানুষ আসতে শুরু করলো। আদনান ওয়াসিফের সহকর্মীরা এলেন। হাজার লোকের সমাগমে শেষ হলো জানাজা। মিসেস তারিন কবর কোথায় হবে সেটা আগেই দেখিয়ে দিয়েছিলেন। জানাজা শেষে দ্রুত তাদের দাফনের ব্যবস্থা করা হলো। সমস্ত কাজ শেষ করতে করতে দুপুর গড়িয়ে রাত নামলো। কিছু পুলিশ আর আর্মির বড় বড় অফিসাররা ভিড় করেছে মোহিতের বাসায়। তাদের একটাই প্রশ্ন, লাশ ওখানে কিভাবে গেল? মোহিত মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে বসে আছে। বাবা আর ভাইয়ের করুণ চেহারা মনে পড়তেই চোখ থেকে খসে পড়ল মোটা মোটা দুফোঁটা জল।
প্রশ্নবিদ্ধ নজরে প্রত্যেকে মোহিতের দিকে তাকাচ্ছে। নীরবতা ভেঙে মোহিত বলতে শুরু করলো। সবাই যখন জানাজানি হতে শুরু করে যে নির্বাহী অফিসার আর তার ছেলেকে কেউ খুন করে দিয়েছে, ঠিক সেই মুহূর্তে পোস্টমর্টেম রিপোর্ট বদলে গিয়েছিল। রিপোর্টের কোথাও লেখা ছিল না যে পাপা আর মুকিতকে কুপিয়ে শ্বাসরোধ করে মারা হয়েছে। পাপা আর মুকিতের লাশ সরিয়ে ফেলা হয়েছিল আর আমাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। মুহূর্তেই খবরের কাগজে আর সংবাদ শিরোনামে হেডলাইন বের হয় যে সৎ নির্বাহী অফিসার আদনান ওয়াসিফ আর তার পরিবার আগুনে পুড়ে মারা গিয়েছে। তাদের দেহাবশেষ কোথাও খুঁজে পাওয়া যায়নি। আমি আর বাবা অনেক মর্গ, অনেক হসপিটাল তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কেউ সেই লাশের হদিস দিতে পারে। আর্মি জেনারেল প্রশ্ন করলেন। কোথায় তোমার সেই মামা মোহিত? মোহিত আঙ্গুলি দিয়ে নাফিস মাহমুদের দিকে নির্দেশ করলো। সকলেই মোহিতের আঙ্গুল বরাবর তাকিয়ে অবাক হয়ে গেল। একযোগে সবাই প্রশ্ন করলেন, মেজর জেনারেল নাফিস মাহমুদ তোমার মামা? মোহিত মাথা নিচু করে জবাব দিল, স্যার। তুমি কথা কেন এতদিন আমাদের বলনি মোহিত? অবাকেশ্বরে জানতে চাইলেন ব্রিগেডিয়ার জেনারেল। আমি চাইনি আমার বাবা আর ভাইয়ের মতো বাবাও হারিয়ে যায়। আশরাফ চৌধুরী বাবাকে বলেছিল আমাদের যে হেল্প করবে তাকেই মেরে ফেলবে। মোহিত কিছু স্থিরচিত্র আর পেনড্রাইভ বের করে নিয়ে আসলো তার কক্ষ থেকে। সেগুলো পুলিশের ডিআইজির হাতে তুলে দিয়ে মোহিত আহত সুরে বলল, এখানে আশরাফ চৌধুরীর বিভিন্ন খারাপ কাজে সামিল হওয়া কিছু পুলিশ অফিসারের তথ্য আছে, যারা মোটা অঙ্কের ঘুষ খায় আর অপরাধ করে বেড়ায়। এখানে তাদের সকলের বায়োডাটা আর কি কি অপরাধ করে তার সকল বিবরণ রয়েছে। পাপা নিজে এদের শাস্তি দিতে চেয়েছিলেন, কিন্তু ওনাকেই চিরতরে শেষ করে দেয়া হয়েছে। আমি চাই আপনারা সকল প্রমাণের ভিত্তিতে তাদের অ্যারেস্ট করুন, দেশকে কলুষিত থেকে মুক্ত করুন। এরপর মোহিত আবার বলতে শুরু করলো, মা যে বেঁচে ছিল এটা আশরাফ চৌধুরী জানতেন না। তিনি কৌশল খাটিয়ে লাশগুলো থাইল্যান্ড নিয়ে যান। সেখানে এতগুলো বছর প্রিজার্ভেটিং করা ছিল। উনি কেন এতদিন পর্যন্ত লাশগুলো রেখেছিলেন তা আমার কাছে অজানা। হয়তো পাপার মৃত্যুতে দেশে উত্তেজনার সৃষ্টি হয়েছিল, এই জন্য তিনি নিজে বাঁচার জন্য লাশ পাচার করে গুম করেছিলেন। আশরাফ চৌধুরী এখন কোথায় আছেন? জিজ্ঞেস করলেন এক পুলিশ অফিসার। মোহিত সাবলীল কণ্ঠে উত্তর দিল, বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন তিনি। আর্মি অফিসাররা পুলিশগুলোকে নিয়ে বেরিয়ে গেলেন। নাফিস মাহমুদ বোনকে বিভিন্ন সান্ত্বনা দিলেন। স্বর্গ এখনো ফুফিয়েই যাচ্ছে। নামেরা জ্ঞান হারিয়েই পড়ে রয়েছে। ইতোমধ্যে বাড়ি খালি হতে শুরু করেছে। ধীরে ধীরে আত্মীয় স্বজন ফিরে যাচ্ছে নিজ নিজ আবাসস্থলে। মোহিতকে উদ্দেশ্য করে মিসেস তারিন বলে উঠলেন, তুমি আমার মনের এতদিনের দাও দাও করে জ্বলা আগুন নিভিয়ে দিয়েছো মোহিত। তোমার বাবা সত্যি আমাদের জন্য তার অবর্তমানে একজন যোগ্য গার্ডিয়ান রেখে গিয়েছে। এভাবেই আমাদের আগলে রেখো মোহিত। বলে মোহিতের গালে মমতার হাত ছোঁয়ালেন মিসেস তারিন। মায়ের আদুরে হাতের পরশে চোখ বন্ধ করে ফেলল মোহিত। টুপ করে গড়িয়ে পড়ল উষ্ণ দুফোঁটা জল। মোহিতের আজকে সত্যিই পিতার যোগ্য পুত্র মনে হচ্ছে। মোহিত পেরেছে তার বাবা ভাইয়ের লাশের জানাজা করে কবর দিতে এবং অপরাধীদের শাস্তি দিতে। তার বাবা ভাইকে বেয়ারিশ লাশ হতে হয়নি। সমস্ত ঝুট ঝামেলা পেরিয়ে গেছে একটি মাস। ধীরে ধীরে ক্ষতগুলো শুকিয়ে যাচ্ছে। নিজের স্বামী সন্তানের কবরের দিকে তাকিয়ে শান্তিতে বুক ভরে নিঃশ্বাস নেন মিসেস তারিন। তিনি তার পাশেই পুত্র স্বামীর উপস্থিতি অনুধাবন করতে পারেন। সবাই ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে যাচ্ছে। আশরাফ চৌধুরী নামক মানুষের অস্তিত্ব ভুলতেই বসেছে সবাই। কেটে গিয়েছে আরও 15 দিন। আজ সোমবার পিউয়ের রিসিপশনের অনুষ্ঠান। পিউ একটি লাল খয়েরি রঙের ভারী লেহেঙ্গা পরেছে, সাথে ভারী ভারী ম্যাচিং করা পাথরের গহনা, ভারী মেকআপ। সৌম্যের কাছে পিউকে অপসরা লাগছে। বহু কষ্টে বেচারা নিজেকে ধরে রেখেছে, না হলে মন বারবার বলছে, যা বেটা, জড়িয়ে ধরে চুমু খা, ওইটা তোরই বউ। হ্যাঁ, সোমবার রিসিপশনের আয়োজন করা হয়েছে সেনাকুঞ্জে। বড় বড় সকল আর্মি অফিসার এসেছেন নিমন্ত্রণ খেতে। সৌম্য অলরেডি কোয়ার্টারের জন্য আবেদন করেছে। আজকে আপাতত ভাড়া বাসে উঠবে। বাসাটা অবশ্য পিউয়ের পছন্দতেই নিয়েছে সৌম্য। বিশাল ড্রয়িং রুম আর খোলা বারান্দা পিউয়ের খুব পছন্দ। পিউয়ের সকল চাওয়া পাওয়া অক্ষরে অক্ষরে পালন করবে সৌম্য। বিশাল জাঁকজমকভাবে শেষ হয়ে গেল সৌম্য আর পিউয়ের বিয়ের অনুষ্ঠান। মোহিতকে টেনে কমিউনিটি সেন্টারের একটি চিপায় নিয়ে এসেছে স্বর্গ। মোহিতের গলা জড়িয়ে ধরে আদরের স্বরে জানতে চাইল, আমাদেরটা কবে হবে? মোহিত স্বর্গের ঠোঁটে চুমু দিয়ে আদর মিশ্রিত কণ্ঠে বলে উঠল, একটু গুছিয়ে দিন সবকিছু। স্বর্গ মন খারাপ করে দৃষ্টি অবনত করে সম্মতি জানালো। স্বর্গের মুখের দিকে তাকিয়ে মোহিত মনে মনে অনেক কষ্ট পেল। ভাষায় প্রকাশ না করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাসায় চলো।
সময় বহমান, নদীর স্রোত যেমন ধীরে ধীরে বয়ে চলে ঠিক সেভাবেই সময় চলে যায় সকলের অকলক্ষে। বিভিন্ন ব্যস্ততায় মানুষ তা ঠাহর করতে পারে না। যে সময় একবার চলে যায় তাকে আর কখনো ফিরিয়ে আনা যায় না, শুধু থেকে যায় আফসোস। ঠিক সেভাবেই প্রত্যেকের জীবন থেকে হারিয়ে গেছে দীর্ঘ একটি বছর। এই 1 বছরে মোহিত তার জীবনের সকল ঝামেলা উৎপাটন করতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, তার বাবার তৈরি পুরাতন বাসটাকে সুসজ্জিত করে দিয়েছে নতুন রূপ। স্বর্গ এখন একজন মিলিটারি ফিজিশিয়ান ক্যাপ্টেন। নিজের দায়িত্ব কর্তব্যে এক চুল গাফিলতি তার পছন্দ নয়। নামিরার ছেলেটা এখন 14.5 মাসে পা দিয়েছে। আধো আধো বুলিতে নানান ধরনের শব্দ হয় সে, আর থপ থপ করে ঘুরে বেড়ায় সারা বাড়ি। সুহাগ তার পূর্বের ভার্সিটিতে আবার ইংলিশ প্রভাষক হিসেবে যোগদান করেছে। ধরতে গেলে মিসেস তারিনের পরিবার অনেকাংশে সুখী সমৃদ্ধি পরিবার। সবকিছুই আছে মিসেস তারিনের সংসারে, শুধু নেই আদরের ছোট পুত্র মুকি, তার ভালোবাসার মানুষটা। মিসেস তারিন, মোহিত, সোহাগ আর নামিরা বসে আছে নাফিস মাহমুদের ড্রয়িং রুমে। একটু আগে বিভিন্ন নাস্তার পসরা সাজিয়ে দিয়ে গেছেন বাড়ির হেল্পিং হ্যান্ড ফাতেমা। মোহিত চোরের মতো গোপনে গোপনে খুঁজে চলেছে তার মনের রাজ্যের রাজকুমারীকে, কিন্তু কোথাও তাকে দেখা যাচ্ছে না। মোহিতের ধৈর্যের বাঁধ যেন ভেঙে যাচ্ছে, বুক ধুকবুক করছে। দীর্ঘ 6 মাস ধরে সে তার প্রিয়তমাকে দেখতে পাচ্ছে না। মোহিত, সৌম্য আর আদ্রিয়ান নিজেদের পদমর্যাদা বাড়াতে কঙ্গোতে গিয়েছিল 6 মাসের একটা মিশনে। সেখানে মোহিতের কাজ ছিল বিভিন্ন ডিভাইসের উপর সারাক্ষণ স্ক্রিনে নজর রাখতে হতো, যার জন্য মোহিত বাসার কারোর সাথে খুব একটা যোগাযোগ রাখতে পারেনি। মাঝে মাঝে 2-3 মিনিটের জন্য কথা বলার সুযোগ পেত। আর নেটওয়ার্কের অবস্থা এত বাজে, ভিডিও কলে কথা বলার সৌভাগ্য হয়নি কারোর সাথেই মোহিতের। এজন্য মিশন থেকে ফিরেই পরিবার নিয়ে এসেছেন নাফিস মাহমুদের বাড়িতে। আজই সে আংটি পরিয়ে রাখবে এবং মিশনের সকল কাজ অফিসিয়াল সাবমিট করে 1 সপ্তাহের মধ্যে স্বর্গকে নিজের ঘরে তুলবে। স্বর্গ অবশ্য জানে না আজ মোহিত আসবে। তনুজাও জানতেন না হুট করে মোহিত তার ফ্যামিলি নিয়ে চলে আসবে। মোহিত কিছুক্ষণ হুসখুস করে নামিরাকে চিমটি কাটলো। নামিরা চোখ গরম করে মোহিতের দিকে তাকাতেই অসহায়ের মতো ফেস করে মোহিত বলে উঠল, মামিকে জিজ্ঞেস কর না আমার বউটা কোথায়। নামিরা কটমট করে বলল, এত নির্লজ্জ কেন তুই? বিয়েটা আগে হতে দে, না হয় সারাক্ষণ বউ বউ করিস। মোহিত দাঁত পিষে বলল, যেটা করতে বলেছি সেটা কর, না তোর ছেলের কান মলে দেবো আমি। ছেলের কান মলার কথা শুনতে ছেলের দিকে তাকালো নামিরা। দেখতে পেল মোহিত অলরেডি তার ছেলে শুদ্ধর কান ধরে আছে। বাসায় গিয়ে তোকে দেখছি বলে নামিরা ইতস্তত করে বলে উঠল, মামি স্বর্গকে কোথাও দেখছি না। তনুজা স্মিত হেসে বললেন, আসলে তোমরা আসবে এটা স্বর্গ জানতো না। ও CMAS এ গেছে, ইমার্জেন্সি কল করেছে ওখান থেকে। মিসেস তারিন বলে উঠল, আসলে আজ শুক্রবার, এজন্য আমরা ভেবেছি ও হয়তো বাসাতেই আছে, তাই সারপ্রাইজ দিতে এলাম। সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। মিনমিন করে বলে উঠল মোহিত। একটু পর হন্তদন্ত হয়ে নাফিস মাহমুদ বাসায় ফিরে মিসেস তারিনের সাথে কুশল বিনিময় করে মোহিতকে নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। তা বাবা মোহিত, ওখানে কি অনেক পরিশ্রম হয়েছিল নাকি একদম শুকিয়ে কালো হয়ে গেছো? আসলে স্যার প্রচুর ঘুম কামাই করতে হয়েছে। দিনে রাতে মিলিয়ে আমি 3.5 ঘন্টার মতো সময় পেয়েছি ঘুমানোর জন্য। আর তাছাড়া পার্সোনাল কিছু দুশ্চিন্তাও ছিল, এজন্য নিজের ঠিকঠাক যত্ন নিতে পারেনি। হঠাৎই নাফিস মাহমুদ তনুজাকে ডেকে স্বর্গ কোথায় জানতে চাইলেন। বাপি, আমি এখানে। ক্লান্ত স্বরে জবাব দিল স্বর্গ। স্বর্গের আকস্মিক জবাবে বসা থেকে দাঁড়িয়ে গেল মোহিত। বুকে তার তোলপাড় শুরু হয়েছে, শূন্য বুক খাকা করছে। হৃদয়ের অলিন্দ বারবার আন্দোলন করে যাচ্ছে স্বর্গকে জড়িয়ে ধরার জন্য। ড্রয়িং রুমে মোহিতকে দেখে থমকে দাঁড়ালো স্বর্গ। শ্বাস রোধ হয়ে আসছে এমন অনুভূতি হচ্ছে থেকে থেকে। বুকের ছাতিতে কে যেন জোরে জোরে হাতুড়ি পেটাচ্ছে শুধু। এতগুলো দিন মোহিতকে না দেখে কিভাবে থেকেছে স্বর্গ, এই কথা সে ছাড়া আর কেউ জানে না। মাঝে মাঝে ইচ্ছে হয়েছে পাখি হয়ে মোহিতের কাছে চলে যেতে, কিন্তু তা কি আর সম্ভব? মোহিতের বুকে হামলে পড়ে শান্তির শ্বাস নিতে ইচ্ছে করছে স্বর্গের, কিন্তু বাবার ফুপির সামনে সম্মান বিসর্জন দিবে কিভাবে? ফুপি তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই এক প্রকার দৌড়ে নিজের কক্ষে চলে আসলো স্বর্গ। এই মুহূর্তটা তাকে ভীষণভাবে কাবু করে তার প্রতি। ভালোবাসাহীন একদণ্ড তার সামনে দাঁড়ানো যায় না। সারাক্ষণ মাথায় চুমু, হাঁক, কামড় দেয়া এসব ঘুরে বেড়ায়। কেমন অসভ্য ইচ্ছে। মোহিত তার বুকের তোলপাড়ের কারণে বসে থাকতে পারছে না। এখনই স্বর্গের কাছে যাওয়া চাই। হঠাৎই দাঁড়িয়ে গেল মোহিত। অনুরোধের স্বরে নাফিস মাহমুদকে উদ্দেশ্য করে বলল, স্যার আমি কি একবার একান্তে ওর সাথে কথা বলতে পারি? প্রাণ খুলে হেসে উঠলেন নাফিস মাহমুদ। মোহিতকে তিনি ছোটবেলা থেকে দেখে আসছেন। যেমন ভদ্র তেমন শান্তশিষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন একটি ছেলে, ঠিক যেন বাপের কার্বন কপি। চোখ বন্ধ করে এই ছেলেকে বিশ্বাস করা যায়। আর যাই হোক, কারো কোনো ক্ষতি এই ছেলের দ্বারা সম্ভব নয়। মাথা ঝাঁকিয়ে নাফিস মাহমুদ বলে উঠলেন, হব বেটা,
এটা আবার অনুমতি নেবার কি আছে? তোমারই তো হবু বউ, যাও কথা বলে এসো, আমরা অপেক্ষা করছি। মোহিত দৌড়ে সিঁড়ি বেয়ে স্বর্গের কক্ষের সামনে দাঁড়িয়ে আছে। স্বর্গ ঝটপট শাওয়ার নিয়ে কোনো রকম এলোমেলো করে একটা বেগুনি রঙের জামদানি পরে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো। মোহিত আস্তে করে দরজায় নক করলো। স্বর্গ ভেবেছে তনুজা এসেছে বোধহয়, তাই গলার আওয়াজ উঁচু করে বলে উঠল, দরজা খোলাই আছে, ভেতরে এসো। মোহিত দুই হাতের ধাক্কায় সপাটে দরজা খুলে ভেতরে প্রবেশ করে দরজা ভিড়িয়ে দিল। আয়না দিকে তাকিয়ে চুল মুছতে মুছতে হঠাৎই আয়নার প্রতিবিম্বে মোহিতের অবয়ব দেখে ঈষৎ কেঁপে ওঠে স্বর্গ। মোহিত দ্রুত পায়ে পেছন থেকে কোমর জাপটে ধরে থুতনি গুজে দেয় স্বর্গের কাঁধে। আবেশে চোখ বন্ধ করে ফেলে স্বর্গ। হাত থেকে পড়ে গেল ভেজা টাওয়েল। শক্ত পুরুষালী হাতের সহায়তায় স্বর্গকে নিজের দিকে ফেরালো মোহিত। এলোমেলো শাড়ি, ভেজা চুল, স্নিগ্ধ মুখ সব মিলিয়ে মোহিতকে বেসামাল করে দিচ্ছে। ধবধবে সাদা অঙ্গে বেগুনি পাতলা জামদানিটি জলজল করছে। মোহিতের মনে হচ্ছে এই শাড়িটি স্বর্গের জন্যই আলাদাভাবে তৈরি করা হয়েছে। স্বর্গের এখনো আগুন ছড়া রূপে ঝলসে গেল মোহিত। মাথা ফাঁকা হয়ে গেল তার। এসেছিল অনেক কথাই বলতে, কিন্তু এখন কিছুই মনে নেই তার। নিজের একান্ত ব্যক্তিগত মানুষের এমন রূপ কোনো প্রেমিক পুরুষ সহ্য করতে পারবে? মনের সাথে মোহিতের কিছুক্ষণ যুদ্ধ চলল। এরপর করে ফেলল এক পাগলামি। শাড়ির ফাঁক গলিয়ে স্বর্গের মেধিন তলপেট মুচড়ে ধরল মোহিত। স্বর্গ নিজেকে সামলাতে না পেরে খামছে ধরল মোহিতের চুল। নিশত চোখে স্বর্গের পানে তাকিয়ে স্বর্গের লাল ঠোঁট দুটো দুই আঙুলের সহিত টেনে টিপে ধরল। হঠাৎই দরজায় কড়াঘাতের আওয়াজ পাওয়া গেল। স্বর্গ আশ্রমে ঢুকে গেল। মোহিত পাশে থাকা চেয়ারে ছিম মেরে বসে গেল। রুমে প্রবেশ করে উৎসুক হয়ে নামিরা জানতে চাইল, কি করছিস তুই? স্বর্গ কোথায়? শীতের মধ্যে এভাবে এত ঘামছিস কেন? মোহিত আমতা করে কিছু বলার আগে ঠিকঠাক ভাবে নিজেকে পরিপাটি করে বেরিয়ে এলো স্বর্গ। নামিরা স্বর্গের হাত ধরে টেনে নিয়ে বলল, এসো, সবাই অপেক্ষা করছে। নামিরা চলে যেতেই কিছুক্ষণ চুপ করে থেকে চোখ বন্ধ করে ফুস করে নিঃশ্বাস নিল মোহিত। এরপর নিজেকে স্বাভাবিক করে বাইরে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে সকলেই বসে আছেন, গল্প গুজব করছেন। একটু পর মোহিত এসে সেই আড্ডায় সামিল হলো। সকলের মাঝে হঠাৎই মিসেস তারিন বলে উঠল, আমি যদি আজকে আমার আম্মাকে আংটি পরিয়ে যাই, কারো কোনো আপত্তি আছে? নাফিসা তনুজা মুখ চাওয়াচাই করে বলে উঠলেন, কি বলিস আপা, আপত্তি কেন থাকবে? মিসেস তারিন খুশি মুখে আবার বলে উঠলেন, আজকে আম্মাকে আংটি পরিয়ে যাব। আগামী সপ্তাহে বিয়ের ডেট ফেলতে যাচ্ছি। তোরা কি তোদের মেয়েকে আগামী সপ্তাহে আমার ঘরে দিবি, নাকি আরো কিছুদিন তোদের কাছে রাখতে চাস? মায়ের মুখের এমন কথায় ধক করে উঠল মোহিতের বুক। কি পরিয়ে নিয়ে এলো, আর এই মহিলা বলছে কি? এখন যদি মামা মশাই বলে ফেলে আর কয়েকদিন যাক, তাহলে তো কচু গাছের সাথে ফাঁস নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না মোহিতের। বিয়ে করা বউকে কাছে পাওয়া যাচ্ছে না সময় মতো, এর চাইতে বড় কষ্ট আর কি আছে এই নশ্বর দুনিয়াতে। মোহিত মনে মনে আল্লাহ মাবুদ জপতে থাকলো। একটু পর নাফিস মাহমুদ বলে উঠল, মেয়েকে কাছে রাখার কিছুই নেই আপা। তোর বাসা আমার বাসা থেকে 10 মিনিটের রাস্তা। চাইলে যখন তখন মেয়েকে দেখতে পাবো। আর মেয়ে তো অন্য কারো ঘরে যাচ্ছে না, নিজের ফুপুর কাছে যাচ্ছে। যেখানে তুই আছিস, মোহিত নামিরা আছে, সেখানে আমার চিন্তা করা বা দুঃখ পাবার কিছুই নেই। মোহিতেরও বিয়ের বয়স হয়ে গেছে অনেক আগেই, আর ওদের বিয়েটা অনেক দিনই হলো ঠিক হয়েছে। আমার মনে হয় এখন বিয়েটা হয়ে যাবে ভালো। কি বলো তনুজা? তনুজা মধুর হাসি ঝুলিয়ে বলে উঠল, আপনার ভাই ঠিকই বলেছে আপা, আগামী সপ্তাহে আমরা বিয়ের তারিখ ফেলতে চাই। আলহামদুলিল্লাহ বলে হ্যান্ডব্যাগ থেকে একটি বক্স বের করলেন মিসেস তারিন। স্বর্গকে উদ্দেশ্য করে বলে উঠল, আম্মা, আমার পাশে এসে বসো তো দেখি। স্বর্গ লাজুক ভঙ্গিতে মাথা নিচু করে মিসেস তারিনের পাশে বসলেন। একটি ডায়মন্ডের আংটি মোহিতের দিকে এগিয়ে দিয়ে বলে উঠলেন, এটা তোমার পাপা ভালোবেসে আমাকে দিয়েছিল। ব্যবহার করলে নষ্ট হবে ভেবে আমি কোনোদিন হাতে তুলিনি এই আংটি। মানুষটা আজ নেই, দুদিন পরে আমিও থাকবো না। তোমার পাপা বেঁচে থাকলে হয়তো আরো সুন্দর সুন্দর জিনিস তোমার বউয়ের জন্য খুশি হয়ে কিনতো। মানুষটা কত শৌখিন ছিল এটা তোমাদের কারোরই অজানা নয়, কিন্তু আল্লাহ তাকে নিয়ে গিয়েছে। মনকে সবর দেয়া ছাড়া আমাদের আর কিছুই করার নেই। তোমার পাপার পক্ষ থেকে বাড়ির প্রথম ছেলের বউ হিসেবে স্বর্গের জন্য এই ছোট উপহার। পরে তুমি তোমার মন মতো যা খুশি কিনে দিও। বলেই মোহিতের দিকে আংটিটি বাড়িয়ে দিলেন। সকলের চোখ ভিজে উঠল মিসেস তারিনের আক্ষেপে। মোহিত বারবার পলক ঝাপটে অশ্রু লুকিয়ে মায়ের হাত থেকে আংটি নিয়ে স্বর্গের হাতে পরিয়ে দিল। মিসেস তারিন মোহিত আর স্বর্গের মাথায় হাত বুলালেন। স্বর্গের নরম হাত তুলে নিয়ে অনামিকা আঙুলে চুমু খেয়ে বললেন, আম্মা, আংটি সুন্দর মানিয়েছে তোমার সুন্দর হাতে। বিয়ের যা যা কেনাকাটা দুজন মিলে করে নিও। ফুপি আর ডিস্টার্ব করব না।
স্বর্গ আহ্লাদি হয়ে মিসেস তারিনের হাত জড়িয়ে ধরে বলল, আংটি অনেক পছন্দ হয়েছে আমার, এটার জীবনেও ফেরত পাবে না তুমি। আর তোমার পছন্দ অনেক সুন্দর। আমার বিয়ের সব কেনাকাটা তুমি আমার সাথে গিয়ে কিনবে। বলেই মিসেস তারিনের কাঁধে মাথা রেখে চোখ বুঝল স্বর্গ। মিসেস তারিন স্বর্গের গালে মমতার হাত বুলালেন। নাফিস মাহমুদ ক্যালেন্ডার দেখে সকলের উদ্দেশ্যে বললেন, আগামী শুক্রবার বিয়ে, সকলেই প্রস্তুতি নাও, কেনাকাটাতে লেগে যাও। আমি উঠলাম, আজ আমার অনেক কাজ আছে, একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। ডিসেম্বর মাস, ঢাকায় একটু শীত পড়তে শুরু করেছে। শীতের আমেজ চারপাশে পরিলক্ষিত। সন্ধ্যা নামতেই হালকা ধোয়ার মতো কুয়াশা জাল বিছিয়ে দিচ্ছে সর্বত্র। আজ স্বর্গের গায়ে হলুদ। বিয়ে নিয়ে প্রতিটা মেয়ের অনেক জল্পনা কল্পনা থাকে, স্বর্গ তার ব্যতিক্রম নয়। গায়ে হলুদ থেকে শুরু করে রিসেপশন পর্যন্ত সবকিছু মনমতো হওয়া চাই। নাফিস মাহমুদের বাড়ি আত্মীয় স্বজনে গিজগিজ করছে। বড় বড় আর্মি অফিসারদের ছোট ছোট বাচ্চাগুলো ঘরমায় দৌড়াদৌড়ি করে এই সন্ধ্যাটাকে আরো চাঞ্চল্যকর করে তুলেছে। ছোট বড় প্রত্যেকে আজ কাজে ব্যস্ত। কেউ বা ফল ডেকোরেশন করছে, কেউ বা পায়েসের থালি সাজাচ্ছে, কেউ বা আবার গার্ডেনের পাশে হলুদের স্টেজ সাজাতে ব্যস্ত। আজকের এই মধুমাখা হলুদ সন্ধ্যায় স্বর্গ গায়ে জড়িয়েছে কাঁচা হলুদ রঙের জামদানির সাথে গোলাপি রঙের জারবেরা আর জুই ফুলের আধোটা কুড়ির তৈরি গহনা। মুখমণ্ডলে হালকা মেকআপের টাচ, তরতরে সোজা সিল্কি বাদামি চুলগুলো আজ সে কাল করেছে। ঠোঁটে গ্লোসি হালকা গোলাপি রঙের লিপস্টিক। পার্লার থেকে হেনা আর্টিস্ট এসে দুপুরে খুব সুন্দর করে মেহেদি পরিয়ে দিয়ে গেছে। মোহিত পই পই করে বলেছে, 2 হাতের তালুতেই ডিজাইনের ভিড়ে তার নামের অক্ষর থাকা চাই। স্বর্গ হেনা আর্টিস্টকে বারবার বলে দিয়েছে ডিজাইনের প্রত্যেকটা ফাঁকা জায়গায় যেন সে এম লিখে দেয়। স্বর্গের এহেন পাগলামি কাণ্ডে হেনা আর্টিস্ট ছেড়ে দেয় মা কেঁদে বাঁচি অবস্থা। বিয়ে এসে স্বর্গকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কোথাও কোনো সাজে ভুল আছে কিনা। না, সেরকম কিছুই দৃষ্টিগত হলো না। তোকে আজ রূপকথার রাজকুমারীদের মতো লাগছে বলেই চোখের নিচে থেকে কাজল এনে স্বর্গের গ্রীবাদেশে লাগিয়ে দিল পিউ। আজ মেজর মোহিত তোকে দেখে জ্ঞান হারাবে বলেই কোনই দিয়ে স্বর্গের হাতে গুতা দিল পিউ। আচানক কোথা থেকে যেন সুখ এসে ঢুকে পড়ল স্বর্গের কক্ষে। কোমরে হাত দিয়ে বিজ্ঞান ন্যায় ঠোঁট ফুলিয়ে কিছু ভাবলো। এরপর গমগমে কণ্ঠে বলে উঠল, একটা সত্যি কথা বলবো? পিউ মনে মনে ভাবছে এখনই লাগবে দুটো ঝগড়া, আর সেই ঝগড়াই নষ্ট হবে শ্বাস। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শোক বলে উঠল, তোকে আজ অনেক সুন্দর লাগছে। আচ্ছা থাক, আমি চলি। বলেই দরজার কাছে এসে দাঁড়ালো শোক। স্বর্গের পানে দৃষ্টি বুলিয়ে হো হো করে হেসে উঠল। এরপর চিল্লিয়ে বলে উঠল, তোকে আজ তো একটা ডাইনি লাগছে। পিশাচিনি জিজু দেখলে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। বলতেই পায়ের স্যান্ডেল ছুঁড়ে মারল স্বর্গ। হাসতে হাসতে সুখ দৌড়ে পালালো। নাফিস মাহমুদের বাংলোর সামনের গার্ডেনের পাশে বিশাল এক খোলা জায়গা। সেখানেই সুন্দর করে গায়ে হলুদের স্টেজ সাজানো হয়েছে। হলুদ গোলাপ আর সাদা রজনীগন্ধার মিশ্রণে তৈরি হয়েছে স্টেজটি। রাখা হয়েছে সোফা আর সেন্টার টেবিল। বিভিন্ন ধরনের সুসজ্জিত খাবারের পসরা সাজানো হয়েছে সেই টেবিলে। একটু পর নামিরা আর সোহাগ এলো বিশাল বড় এক আকর্ষণীয় কেক নিয়ে। নামিরা আজকে হলুদ লেহেঙ্গা আর জলপাই রঙের ওড়না পরেছে, সাথে হালকা মেকআপ। সোহাগ মুগ্ধ নয়নে দেখে যাচ্ছে নামিরাকে। এই দীর্ঘ 7.5 বছর সোহাগ নামিরাকে কখনো সাজতে দেখেনি। হয়তো সাজার মতো কোনো অবস্থাই তৈরি হয়নি এই কয়েক বছরে। কে বলবে এই মেয়ের একটা 1.5 বছরের বাচ্চা আছে? নামিরার সৌন্দর্য সোহাগের মনে হিংসে সৃষ্টি করে, আবার মনে মনে নিজেকে বুঝ দেয়। এই অতীব সুন্দরী রমণীটি তাকে পাগলের মতো ভালোবাসে এবং তার সন্তানের মা। এসব ভাবনা ভাবতেই সোহাগের বুকে হিমশীতল বাতাস প্রবাহিত হয়। কি দেখছো এমন ছ্যাবলার মতো? কখন থেকে ডেকে যাচ্ছি, সাড়া দিচ্ছে না, শুধু দেখেই যাচ্ছ। নামিরা তেজপূর্ণ স্বরে ধ্যান ভাঙল সোহাগের। নিজেকে ধাতস্থ করে মিনমিন করে বলে উঠল, তোমাকে অনেক সুন্দর লাগছে নামিরা। বলেই তড়িঘড়ি করে অন্য কাজে লেগে গেল। সকল কাজ কমপ্লিট। এখনই স্বর্গকে স্টেজে আনা হবে। মৃদু শব্দে হলুদের গান বাজছে। ছোট ছোট বাচ্চারা বক্সের সামনে বিভিন্ন ভঙ্গিতে নেচে যাচ্ছে। লাল রঙের সামিয়ানা, যা গোল্ডেন জরি সুতোয় কারুকাজ খচিত। সেই সামিয়ানা 4 কোণা ধরেছে 4 জন মেয়ে। স্বর্গ আগে আগে যাচ্ছে, পেছনে তার বান্ধবীরা গানের তালে তালে নেচে চলছে। নাচতে নাচতে তারা স্বর্গকে এনে স্টেজে পাতা সোফায় বসালো। এবার হলুদ ছোঁয়ানোর পালা। প্রথমে মিসেস তারিন একটু হলুদ ছুঁয়ে মাথায় হাত দিয়ে দোয়া করলেন। এরপর তনুজা, নাফিস মাহমুদ হলুদ ছুঁয়ে কপালে চুমু দিয়ে সোফায় এসে বসলেন। ধীরে ধীরে নামিরা, পিউ, সুখ সবাই হলুদ ছোঁয়ালো। হঠাৎই ক্যাপ্টেন সৌম্য এসে মাইক্রোফোন হাতে নিয়ে বলে উঠল, হ্যালো, চেক 1 2 3। এবার আপনাদের সামনে একটা ধামাকা হতে যাচ্ছে।
সেই ধামাকা না আগে কেউ দেখেছে না শুনেছে? এবার মেজর আদ্রিয়ান মাইক্রোফোন কেড়ে নিয়ে সৌম্যের গলাগলি ধরে বলে উঠলেন, সবাই ধামাকা দেখার জন্য রেডি? সকলেই সমস্বরে বলে উঠল, ইয়েস। প্রত্যেকের সমর্থন পাবার সাথে সাথেই নিভে গেল সকল লাইটস, জ্বলে উঠল ফোকাস লাইট। একটি উটুলে গিটার হাতে একটি ছেলে বসে আছে। অন্ধকারে তার মুখ অস্পষ্ট, কিন্তু স্বর্গের এক মুহূর্তের সময়ও লাগলো না ঠায়ের করতে মানুষটাকে। মানুষটা তার একান্ত ব্যক্তিগত সম্পত্তি। ধীরে ধীরে স্পষ্ট হলো মোহিতের পুরো অবয়ব। মোহিত পরেছে সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা, সাথে স্বর্গের শাড়ির সাথে ম্যাচিং করে কাঁচা হলুদ কুটি, হাতে ব্রাউন ফিতার নেভি ফোর্স ঘড়ি। স্বর্গ মোহনীয় দৃষ্টিতে দেখে যাচ্ছে মোহিতকে। স্বর্গের কাছে মনে হচ্ছে মোহিত পরিবিবির সবচেয়ে স্নিগ্ধ আর শুদ্ধতম পুরুষ, যে পুরুষকে কেউ ছুঁয়ে দেখেনি, যে পুরুষের প্রীতিময় সান্নিধ্যে একমাত্র স্বর্গ ছাড়া কেউ পায়নি। নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মনে হচ্ছে তার নিজের কাছে। গিটারের টুংটাং শব্দে ধ্যান ভাঙল স্বর্গের। নামিরা দুই হাতের সহিত ঢেকে ফেললো তার মুখ। কোনোভাবেই নামিরা তার কান্না চেপে রাখতে পারছে না। এটাই তো সেই আগের মোহিত, যে মোহিত দীর্ঘ 7.5 বছর ধরে হারিয়ে গিয়েছিল। এটাই তার আদরের সেই চঞ্চল হাসি খুশি ভাই। মিসেস তারিন চশমা খুলে চোখ থেকে গড়িয়ে পড়া জল জবে মুছে নিলেন। তনুজা মিসেস তারিনকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলালেন। আমরা মোহিত আর স্বর্গের ডান্স পারফরমেন্স দেখতে চাই। নিমিষেই সকলে একযোগে বলা শুরু করলো, মোহিত স্বর্গ, মোহিত স্বর্গ। মোহিত মাথা নিচু করে এক হাত বুকে রেখে আরেক হাত বাড়িয়ে দিল স্বর্গের পানে। স্বর্গ মোহিতের আহ্বানের সায় দিয়ে আলতো করে চেপে ধরল মোহিতের হাত। উঠে দাঁড়ালো স্বর্গ। ফাঁকা করা হলো স্টেজ। বক্সে বেঁচে উঠল সিলেক্টেড গান। প্রথমে ছেলেদের দল উঠে গেল স্টেজে। সালামে ইশকে গানে নাচবে সবাই। গানের মিউজিকের তালে তালে নেচে উঠল মোহিত, সৌম্য আর আদ্রিয়ানের দল। একঝাঁক তরুণ আর্মি অফিসার নিখুঁতভাবে নেচে যাচ্ছে। সবাই হাততালি দিয়ে উৎসাহ প্রদান করছে আর নাচছে। মেয়েরা উঠে গেল স্টেজে। কেউ কারো থেকে কম যাচ্ছে না। পারফরমেন্স শেষ হতেই সকলেই করতালিতে তাদের প্রশংসা জানালো। সকল আচার অনুষ্ঠান মেনে আনন্দ ফুর্তিতে শেষ হলো গায়ে হলুদের অনুষ্ঠান। রাত প্রায় 1টার কাছাকাছি। স্বর্গ নিজ রুমে এসে শাড়ি গহনা খোলার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করেই মোহিত প্রবেশ করে দুম করে দরজা আটকে দিল। স্বর্গ উঠে দাঁড়াতেই মোহিত শক্ত করে জড়িয়ে ধরল স্বর্গকে। অনেক কষ্টে নিজেকে সামলিয়ে রেখেছি বউ, এমন ঘায়েল করার রূপ দিয়ে মেরে ফেলতে চাও নাকি আমাকে? এই দেখো, বুকের এই জায়গায় চিনচিনে ব্যথা হচ্ছে বলে আঙ্গুলি দিয়ে নির্দেশ করলো। ভেবাচাকা খেয়ে স্বর্গ জিজ্ঞেস করলো, তার জন্য কি করতে? আমাকে ফটাফট বলে কেটে পড়ো। আমার ঘুম পড়েছে, কালকে বিয়ে অনেক ধকল যাবে। ঠোঁটে একটা মিষ্টি দিয়ে চলে যাচ্ছি বউ। কণ্ঠে সিরিয়াস ভাবে এনে বলে উঠল মোহিত। আমাকেও ঘুমোতে হবে বউ, কাল থেকে তো আর ঘুমানো যাবে না। স্বর্গ টুপ করে চুমু খেয়ে সরে দাঁড়ালো। হয়েছে, দিয়েছি, এখন যাও। মোহিত আহত স্বরে জিজ্ঞেস করলো, এটা কি দিলি বউ? কি আবার? চুমুই তো চাইলে। আমি কি ফকির চুমু ভিক্ষে চাইতে এসেছি? ভালো করে দেখো মেজর মোহিত, কালকে মজা বোঝাবো তোমাকে। তুমি এখন ভাগো এখান থেকে বলে ব্যালকনিতে টেনে এনে পাইপ নির্দেশ করে বলে উঠল, নেমে যাও। অসহায় মোহিতকে বারান্দায় ফেলে মুখ টিপে হেসে ব্যালকনির দরজা আটকে দিল স্বর্গ। মোহিত সাহসায় মেসেজ পাঠালো স্বর্গের ফোনে, আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়া, কালকে শোধ তুলবো, রেডি থাকবেন মিসেস ওয়াসিফ। সেনাকুঞ্জ ঢাকা ক্যান্টনমেন্ট সূর্য দিগন্তে হারিয়ে গোধূলির রূপ ধারণ করেছে। উত্তরীয় হাওয়ায় সেনাকুঞ্জের সারিবদ্ধ সাইকাসের চিরল পাতাগুলো হেলে দুলে নড়ছে থেকে থেকে। একটু অন্ধকার ছড়াতেই কনভেনশন সেন্টার সহ আশেপাশে জ্বলে উঠল হরেক রঙের মরিচবাতি। কনভেনশন সেন্টারের ভেতরে বড় বড় ঝাড়বাতি দিনের বেলার মতো দুটি ছড়াচ্ছে। সকল আত্মীয় স্বজন, বড় বড় আর্মি অফিসার এবং নব্য নির্বাচিত মন্ত্রীকে দাওয়াত করা হয়েছে এই স্বর্ণালী সন্ধ্যায়। ছোট ছোট বাচ্চাগুলো এদিক সেদিক ছোটাছুটি করে গুছানো চেয়ার টেবিলগুলো বারবার এলোমেলো করে ফেলছে। মোহিত বরবেশে তৈরি হয়ে চলে এসেছে অনেক আগেই। স্বর্গের সাজি নাকি এখনো কমপ্লিট হয়নি, তাই সে পৌঁছায়নি। মোহিত আজ পড়েছে ডার্ক নেভি ব্লু রঙের ক্লাস এ সিরেমোনিয়াল ইউনিফর্ম, যার সাথে পরিধান করেছে এ যাবৎকালে তার অর্জিত সকল ব্যাসেস, মেডেল এবং বিভিন্ন ডেকোরাম জিনিস। হাতে নেভি ফোর্সের ব্ল্যাক ফিতার ঘড়ি, পায়ে কালো শো, মাথায় নিজের র্যাঙ্ক অনুযায়ী মিলিটারি পিকড ক্যাপ,
মোহিতের কলিগস সৌম্য আদ্রিয়ান পরেছে সেম ড্রেস, শুধু তারা হাতে পরেছে সাদা হাত মোজা। মোহিত পায়চারি করছে আর ভাবছে কখন স্বর্গ বধূবেশে তার সামনে এসে দাঁড়াবে আর মোহিত দুই চক্ষু ভরে সেই সৌন্দর্য সুধা উপভোগ করবে। মোহিত বাইরে বেরিয়ে একটি বিশালাকার কৃষ্ণচূড়া ফুল গাছের নিচে এসে দাঁড়ালো। মিনিট পাঁচেক পরেই স্বর্গের দামি গাড়িটি সেনাকুঞ্জের গেটের সামনে দেখা গেল। গাড়িটি ভেতরে ঢুকতেই মোহিতকে সামনে দেখে ড্রাইভার গাড়ি থামালো। মোহিত দরজা খুলে হাত বাড়িয়ে দিল স্বর্গের পানে। স্বর্গ মোহিতের বাড়িয়ে দেয়া হাত শক্ত করে ধরে বেরিয়ে এলো গাড়ি থেকে। নববধূর সাজে সজ্জিত স্বর্গকে দেখে মুখের ভাষা হারালো মোহিত। মোটেও তার প্রিয়তমাকে কোনো সাধারণ মানবই ঠেকছে না। প্রত্যেক প্রেমিক পুরুষের কাছে তার স্ত্রী হুর তুলল। বিয়ের সাজে মেয়েদের যে সৌন্দর্য ফুটে ওঠে সেই সৌন্দর্য আর কখনোই চোখে পড়ে না। অন্যরকম এক মাধুর্য ভেসে ওঠে সর্বাঙ্গে। স্বর্গ মোহিতের কথা অনুযায়ী গায়ে জড়িয়েছে ধবধবে সাদা জামদানি, যার জমিন, পাড় আর আঁচল সোনালি জরি সুতায় কাজ করা। সেই পাড়ের সাথে মিলিয়ে পড়েছে ব্রাইডাল ওড়না, সাথে ম্যাচিং বড় সীতাহার, চকার, কানের দুল, টিকলি। মুখে খুবই হালকা মেকআপের ছোঁয়া, চোখে সুরমা রঙা আইশ্যাডো প্যালেটের নিখুঁত ছোঁয়া। গাঢ় মোটা করে দেওয়া হয়েছে কালো কাজল, ঠোঁটে নুট কালারের লিপস্টিক, চুলগুলো সুন্দর করে খোপা করে তাতে দেয়া হয়েছে বেলি ফুলের গাছরা। মোহিত মুগ্ধ নয়নে স্বর্গকে খুঁটিয়ে দেখে বলে উঠল, খুব সুন্দর লাগছে তোমাকে স্বর্গ, একদম স্বর্গের হুরদের মতো। যাও, আমি হুর দেখিনি, যদিও আমি হুর দেখিনি, কিন্তু পবিত্র কোরআনে তাদের বর্ণনা রয়েছে, সেই বর্ণনা অনুযায়ী তোমাকে হুরই লাগছে। স্বর্গ অমায়িক হাসলো। মোহিত আদরের স্বরে বলে উঠল, চলো, সবাই অপেক্ষা করছে। মোহিতের হাত ধরে স্বর্গ সিরামিক ইটের গাঁথনি করা নিখুঁত রাস্তা দিয়ে এগিয়ে চলল কনভেনশন সেন্টারের দিকে। স্বর্গ আর মোহিতকে দেখে সকলেই দাঁড়িয়ে গেল। মোহিতের সহযোগীরা তাদের প্রত্যেকের হাতে থাকা তলোয়ার দিয়ে হবু নব দম্পতিকে সম্মান জানানোর উদ্দেশ্যে টানেল বানালো। সেই টানেলের ভেতর দিয়ে ধীরগতিতে মোহিতের কোনোই জড়িয়ে হেঁটে চলল স্বর্গ। টানেল পার হতেই মিসেস তারিন আর তনুজা স্বর্গকে ধরে স্টেজে তুলে সোফায় বসিয়ে দিলেন। নাফিস মাহমুদ মোহিতকে নিয়ে স্টেজে উঠলেন। একটু পর কাজী এলো। নাফিস মাহমুদ মোহিত আর মিসেস তারিনকে উদ্দেশ্য করে বলে উঠল, মেয়ে বিয়ে হয়ে স্বামীর সংসারে চলে যাচ্ছে, আমার খারাপ লাগার কথা। আদরের মেয়ের বিদায় কান্না পাবার কথা, কিন্তু তোমরা বিশ্বাস করো আমার একটু খারাপ বা কষ্ট কিছুই লাগছে না। আমার চাইতে মোহিত ওর ভালো খেয়াল রাখবে, এটা আমার বিশ্বাস। বলতে বলতেই কেঁদে ফেললেন নাফিস মাহমুদ। তনুজা আঁচলের সহিত নিজের চোখের জল মুছে বলে উঠল, আমার মেয়েটাকে আপনাদের হাতে তুলে দিচ্ছি, ওর ভুল ত্রুটিগুলো নামিরা ভেবে ক্ষমা করে দিবেন। সুখ স্বর্গের সামনে এসে হাঁটু মুড়ে বসে স্বর্গের কোলে মাথা রেখে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে উঠল। স্বর্গ সুখের মাথায় হাত বুলিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিয়ে ভেজা কণ্ঠে বলে উঠল, আমি শ্বশুরবাড়ি থেকে প্রতিদিন এসে এসে তোর সাথে মারামারি ঝড়কা সব করব, শুধু তুই দেখিস চোখের জল মুছে সুখ। বলে উঠল, আমি তোর ঝড়কা আর মার খাবার জন্য অপেক্ষা করবো আপু। মিসেস তারিন তনুজা আর নাফিসকে শান্ত করে বললেন, তোরা এভাবে কাঁদলে মেয়েটাও খুব কাঁদবে। স্বর্গ যদি তোদের সাথেই থাকতে চায় থাকবে, দরকার পড়লে মোহিত মাঝে মাঝে এসে দেখা করে যাবে। আর আমি কি আমার আম্মার কোনো অযত্ন অবহেলা করতে পারবো রে পাগল? মোহিত বলে উঠল, স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমার সম্পর্কে কখনো কোনো অভিযোগ দেওয়ার সুযোগও আমি দিব না। আমি তাকে নিজের থেকেও বেশি যত্ন রাখবো, ওয়াদা রইল আপনার কাছে আমার। মিসেস তারিন তাড়া দেখিয়ে বলে উঠলেন, চল বিয়েটা পড়িয়ে 4 হাত এক করে দেই, সময় যে চলে যাচ্ছে। গেস্টদের খাবার খাইয়ে বিদায় করতে হবে, এখনো অনেক কাজ বাকি পড়ে আছে। সকলেই চোখের জল মুছে মোহিতকে আর স্বর্গকে বিয়ে পড়ানোর আসরে নিয়ে গেল। একটি সুন্দর কার্পেট বিছানো, যার চারপাশে তাজা ফুলের বেড়া, সুগন্ধি ফুলের গন্ধে মমা করছে চারিপাশ। স্বর্গের পাশে বসে গেল তার বান্ধবীরা আর মোহিতের পাশে তার সকল সহকর্মী সৌম্য, মেজর আদ্রিয়ান। মাঝখানে দেওয়া হলো সাদা কার্টেনের দেয়াল। কাজী সকল পেপারস রেডি করে মোহিতের দিকে এগিয়ে দিল। মোহিত বিসমিল্লাহ বলে ঘসঘস করে সই করে বলে উঠল। মোহিতের সহকর্মীরা হাততালি দিয়ে সমস্বরে বলে উঠল, আলহামদুলিল্লাহ। এবার স্বর্গের পানে এগিয়ে দেয়া হলো খাতা কলম। কলম হাতে নিতেই স্বর্গের চোখ বেয়ে অঝরে বর্ষণ হতে লাগলো। আজ থেকে সে অন্যের অধীনে চলে যাবে। বাবার বাড়ি এরপর থেকে সে মেহমান হিসেবে গণ্য হবে। মেয়ে থেকে মেহমান হওয়া একটি মেয়ের জন্য কতটা কষ্টের তা কেবল সে মেয়েটিই জানে। যদিও স্বামী হিসেবে মোহিতের জুড়ি মেলা ভার। পিউ স্বর্গকে পিঠে হাত বুলিয়ে রিল্যাক্স করে বলল, দেরি হয়ে যাচ্ছে, প্লিজ সইটা করে দে। কাপা কাপা হাতে স্বর্গ সই করে ভেজা রিনরিনে কণ্ঠে জবাব দিল, আলহামদুলিল্লাহ, কবুল।
সমস্বরে সবাই আনন্দ উল্লাসে চিৎকার করে উঠল। তুলে দেয়া হলো সামনের কার্টেন। স্বর্গের হাতে চুমু খেয়ে হাত ধরে টেনে দাঁড় করালো মোহিত। নব্য তরুণ আর্মি অফিসাররা বিভিন্ন নাচ গান করছে, মেয়েরাও সাথে পাল্লা দিয়ে অংশগ্রহণ করছে। কোনো ঝামেলা ছাড়াই আনন্দ বেদনা মিলিয়ে শেষ হয়ে গেল মোহিত আর স্বর্গের বিয়ের অনুষ্ঠান। মোহিত আর স্বর্গকে গাড়িতে তুলে দেবার সময় নাফিস মাহমুদ মোহিতের হাত জড়িয়ে বাচ্চাদের মতো কেঁদে উঠলেন। মোহিত, তুমি দেখেছো আমি কিভাবে ওদের বড় করেছি? আমার মেয়েটা দিনে দিনে বড্ড অবুঝ হয়ে যাচ্ছে। আমি তোমাকে অনুরোধ করে বলছি, কখনো ওকে বকা দিয়ে কিছু বলো না। ওর মনটা খুব নরম, তুমি একটু বুঝিয়ে বললে ও বুঝে যাবে। তনু স্বর্গকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন। আজ থেকে ঘুম ভাঙলে তিনি আর তার মেয়েকে দেখতে পাবেন না। খাবার টেবিলে চেয়ারটা ফাঁকা পড়ে থাকবে। কেউ আর বলবে না মাম্মা তাড়াতাড়ি খাবার দাও, দেরি হয়ে যাচ্ছে। স্বর্গ তনুজার সুখকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। সকলের কান্না দেখে মোহিতেরও চোখে পানি চলে আসলো। মেজর আদ্রিয়ানার সৌম্য নাফিস মাহমুদকে বুঝিয়ে শান্ত করলেন। নামির আর পিউ তনুজাকে বুকে জড়িয়ে ধরলেন। মিসেস তারিন সুখকে বলল, আব্বা তুমি চলো ফুপির সাথে, স্বর্গের ভালো লাগবে। সুখ চোখের জল মুছে মিসেস তারিনের গাড়িতে গিয়ে উঠল। প্রথমে গাড়িতে করে বড় বড় আর্মি অফিসাররা বেরিয়ে গেল। এরপর মিসেস তারিনের গাড়ি বেরিয়ে গেল। মোহিত আর স্বর্গের গাড়ি স্টার্ট দিল সৌম্য। মেজর আদ্রিয়ান নাফিস মাহমুদ আর তনুজাকে সেনানিবাস পৌঁছে দিবে বলে গাড়িতে উঠতে বলল। ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল সেনাকুঞ্জ। ঘড়িতে রাত 12টা বেজে 46 মিনিট। স্বর্গ তার গহনা খুলে একে একে শাড়ির পিন খুলছে। খুট করে খুলে গেল দরজা। মোহিত কক্ষে প্রবেশ করলো। মোহিত স্বর্গের কানের কাছে গিয়ে মাদকতা মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি হেল্প করব? স্বর্গ মুখ টিপে হেসে লাজুক ভঙ্গিতে বলল, লাগবে না, তুমি ফ্রেশ হয়ে এসো। মোহিত ড্রেস চেঞ্জ করে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। স্বর্গ কোনো মতে শাড়ি চেঞ্জ করে একটা টি শার্ট আর লুজ প্লাজো প্যান্ট পরে নিজের ব্যাগ খুলল। এক এক করে নিজের সকল জিনিস বের করে কাবার্ড খুলল। খুলেই শব্দ করে হেসে উঠল। কাবারের একটা সাইডের পুরোটা খালি, সেখানে বড় বড় করে মোটা কাগজে লেখা, এখানে আমার বউয়ের জিনিস থাকবে। পাগল একটা, বলে আস্তে আস্তে সব গোছালো। মিনিট 15 পরে মোহিত বেরিয়ে এলো। স্বর্গ মোহিতের দিকে তাকিয়ে ঢোক গিলল। মোহিত হাঁটু সমান সাদা একটি টাওয়াল পরে বের হয়ে গিয়েছে। তার ধবধবে ফর্সা শরীরে পানির ফোঁটাগুলো চকচকে হীরের মতো লাগছে। কপালে লেপ্টে আছে কিছু চুল, যাদের আগায় শিশিরের মতো বিন্দু বিন্দু পানি জমে আছে। হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিতে খুব ইচ্ছে করছে স্বর্গের। ভাবনার মাঝে কখন যে মোহিত তার একদম কাছে চলেছে সে টের পায়নি। মোহিত নিঃশক্ত কণ্ঠে ডেকে উঠল, স্বর্গ। স্বর্গের ধ্যান ভাঙতেই মোহিত চুমু খেতে মুখ বাড়িয়ে দিল স্বর্গের ঠোঁটের দিকে। স্বর্গ মোহিতকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে হাতে থাকা মেরুন রঙের সুতির শাড়ি আর টাওয়াল নিয়ে ওয়াশরুমে দৌড়ে পালালো। মোহিত চিল্লিয়ে বলে উঠল, একটু পরেই বচ্চ ঘরে আমার কাছেই আসতে হবে, কোথাও পালাতে পারবে না সুন্দরী। বলেই হু হাহা করে ভিলেনের মতো হেসে উঠল। মেকআপ ক্লিন করে সেটিং স্প্রে করা চুলের জট ছাড়িয়ে ভালোভাবে শাওয়ার নিয়ে আধ ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হলো। ইতোমধ্যে নামিরে একটা ট্রেতে করে কিছু ফলমূল আর গ্লাসে করে দুধ দিয়ে গিয়েছে, সাথে দুটো জায়নামাজ। স্বর্গ বের হতেই মোহিত বলল, উঁচু করে এসো, আমি অপেক্ষা করছি, নামাজ আদায় করতে হবে। বাধ্য মেয়ের মতো স্বর্গ উঁচু করে এসে মোহিতের পিছে দাঁড়ালো। 2 রাকাত সালাত আদায় করে নিজেদের দাম্পত্য জীবন যাতে ঝামেলামুক্ত সুখের হয় সেই দোয়া করলো। মোহিত রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে বলল, মৃত্যুর দিন পর্যন্ত যা স্বর্গ তার থেকে কোনো আঘাত না পায়, মোহিতকে নিয়ে স্বর্গ যাতে কোনো অভিযোগ অনুযোগ না করতে পারে। দুজনেই নামাজ শেষ করে উঠে দাঁড়ালো। দেয়ালে থাকা সুইচ বোর্ড হাতড়ে কক্ষের বাতি নিভিয়ে দিল স্বর্গ। আকাশে আজ পূর্ণ থালার মতো 4টি ঝকঝকে আলো ছড়াচ্ছে। মোহিতের দক্ষিণ পাশে জানালার ফাঁক গলিয়ে সেই চাঁদের আলো ঘরমায় হুটোপুটি খাচ্ছে। সেই চাঁদের আলোতে স্বর্গকে আধ্যাত্মিক মোহনীয় লাগছে মোহিতের কাছে। পেছন থেকে মোহিত স্বর্গকে জড়িয়ে ধরলো। কেঁপে উঠল স্বর্গ। পিঠের ভেজা চুল সরিয়ে ঘাড়ে চুমু খেয়ে পকেট থেকে একটি ডায়মন্ডের পেন্ডেন্ট বের করে স্বর্গের গলায় পরিয়ে দিল। আমার পক্ষ থেকে এই পবিত্র রাতে তোমার জন্য ছোট্ট একটি উপহার। এর আগের বার কিছুই দিতে পারিনি তোমাকে, তার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থী। স্বর্গ নিজেকে মোহিতের দিকে ঘুরিয়ে মোহিতের গলা জড়িয়ে বলে উঠল, আমার সোনা দানা হিরে কিছুই চাই না, আমি শুধু তোমাকে সব সময় সবভাবে প্রয়োজনে অপ্রয়োজনে আমার পাশে চাই। বলো থাকবে? মোহিত স্বর্গের কপালে চুমু খেয়ে বলে উঠল, থাকবো। স্বর্গ শক্ত করে জড়িয়ে ধরল মোহিতকে। মোহিত তার শক্তিশালী 2 বাহুর সাহায্যে এমনভাবে চেপে ধরল স্বর্গকে, তার মনে হচ্ছে বুকের ভেতর ঢুকিয়ে রাখতে পারলে শান্তি পাওয়া যেত। আবেশের শান্তিতে চোখ বন্ধ করে ফেলল স্বর্গ।
মোহিতের বুকের ধারকান স্বর্গকে মাতাল করে দিচ্ছে। ধীরে ধীরে বাড়তে থাকলো হৃদযন্ত্রের গতি। নিঃশক্ত চোখে স্বর্গের পানে তাকালো মোহিত। স্বর্গ মোহিতের পানে দৃষ্টি দিয়ে পড়ে ফেললো মোহিতের চোখের ভাষা। মোহিত তার ওষ্ঠদ্বয় চেপে ধরলো স্বর্গের তীর তীর করে কাঁপে ঠোঁটে। স্বর্গ পরম ভালোবাসায় বদ্ধ উন্মাদের ন্যায় আঁকড়ে ধরল মোহিতের ঠোঁট। স্বর্গকে বিছানায় শুয়ে দিয়ে গায়ের শার্ট একটানে খুলে ফেলল মোহিত। চাঁদের আবছা আলোতে হাতের নরম আঙ্গুলি দিয়ে মোহিতের কান থেকে গাল পর্যন্ত স্ল্যাট করলো স্বর্গ। সহসায় স্বর্গের মেধিন পেটে মুখ ডুবালো মোহিত। শিউরে উঠল স্বর্গ। হাতের বিচরণ হলো অবদ্ধ থেকে অবদ্ধতার। দুনিয়াবি সকল চিন্তা ভাবনা ভুলে দুজন মানবী হারিয়ে গেল ভালোবাসার পবিত্র সুধা আস্বাদনে। চারিদিকে পাখির কিচিরমিচির ডাক মুখরিত হচ্ছে। পূব আকাশের সূর্যটা লাল বর্ণের আভা ছড়িয়ে আকাশকে লালিমা লেপন করে দিয়ে জানান দিচ্ছে এখন ভোর হয়েছে। বাইরে মৃদুবন্ত বাতাস প্রবাহিত হচ্ছে। টুপটুপ করে কুয়াশা পড়ে গাছের পাতা ঘাসের ডগাগুলোকে ভিজিয়ে দিচ্ছে। মোহিতের উদম লোমহীন বুকে শান্তির নিদ্রা যাপন করছে স্বর্গ। মোহিতের কক্ষের দক্ষিণে জানালা খোলা থাকায় ভোরের শিরশিরে ঠান্ডা বাতাসে শীতে কেঁপে শরীর কাটা দিয়ে উঠল স্বর্গের। একটু উমের আশায় বিড়াল ছানার মতো মোহিতের বাহুডোরে লুকালো। স্বর্গের কাঁপুনিতে মোহিতের ঘুম ছুটে গেল। চোখ মেলেই স্বর্গের ঘুমান্ত নিষ্পাপ মুখশ্রী দেখে এক অনিন্দ সুখ পেল মোহিত। সরে যাওয়া পাতলা ব্লাঙ্কেট জড়িয়ে দিল স্বর্গের নগ্ন পিঠে। আরাম পেয়ে মোহিতকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল স্বর্গ। রাতের সুখময় স্মৃতি মনে পড়তেই নিমিষেই মোহিতের রক্ত গরম হয়ে উঠল। স্বর্গের কপালে গালে ঠোঁটে ভালোবাসার পরও সেকে নিজের সাথে চেপে ধরল স্বর্গকে। ঘুমের মধ্যেই ব্যথায় কোকিয়ে উঠল স্বর্গ। হাতের বাঁধন আলগা করে গত রাতের কথা ভাবল মোহিত। বহুদিন পর নিজের শ্রেয়সীকে কাছে পেয়ে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে সে। মুহূর্তেই নিজের প্রতি নিজের রাগ হলো। এত হিংস্র কি করে হতে পারল সে? মেয়েটা তো আর তার থেকে পালিয়ে যাচ্ছিল না। স্বর্গের আবেদনময় রূপ দেখে মোহিত নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারেনি। খুব বেশি বেসামাল হয়ে গেছিল সে। স্বর্গের তোলার মতো নরম শরীর নিমিষেই দুমড়ে মুচড়ে দিয়েছে মোহিত। মোহিত তো প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে সে কখনো স্বর্গকে তার তরফ থেকে কোনো কষ্ট পেতে দিবে না। তাহলে এক রাত্রের ব্যবধানেই কি করে প্রতিজ্ঞা ভাঙল মোহিত? হঠাৎই মোহিতের ভাবনা ছেদন হলো স্বর্গের ঘুম ঘুম কণ্ঠে। লাভ ইউ জান। কথাটি শুনে স্মিত হেসে কপালে চুমু খেয়ে মোহিত বলে উঠল, লাভ ইউ টু। স্বর্গের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মোহিত অপরাধীর ন্যায় বলে উঠল, কাল রাতের জন্য আই এম রিয়েলি সরি। আমি নিজেকে আয়ত্তে আনতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর কখনো এমন ভুল হবে না। স্বর্গ মোহিতের নাকে হালকা স্লাইড বুকে আঁকিবুকি করতে করতে আবেশ মেশানো ভাঙা ভাঙা কণ্ঠে বলল, তুমি যতবার কন্ট্রোললেস হবে আমি ততবার তোমাকে কন্ট্রোলে আনতে প্রস্তুত। মোহিত স্বর্গের কাঁধে মুখ ডুবিয়ে জিজ্ঞেস করল, সত্যি? স্বর্গ দুই হাতে মোহিতের পিঠ জড়িয়ে বলে উঠল, 3 সত্যি। এরপর নিজেকে সরিয়ে বিছানায় বসে মোহিত স্বর্গকে বলল, তোমার জন্য 2টো সারপ্রাইজ আছে। কবে দেখতে চাও সেগুলো? স্বর্গ দুম করে উঠে বসে জিজ্ঞেস করল, কেমন সারপ্রাইজ? গেলেই দেখতে পাবে। হেসে বলে উঠল মোহিত, তাহলেই আজকে যেতে চাই। অনেক লম্বা জার্নি করতে হবে, পারবে? আলবাত পারবো। আচ্ছা ঠিক আছে, কাল নিয়ে যাব। না, আমি আজকেই যেতে চাই। আজকে তোমাদের বাড়িতে যেতে হবে, ভুলে গেছো পাগলি? বলে মোহিতের কোমর জড়িয়ে আর একটু ঘুমানোর চেষ্টা করলো। স্বর্গ, মোহিত, সুখ, নামিরা, সোহাগ যখন নাফিস মাহমুদের বাংলোতে এসে পৌঁছায় তখন দুপুর 12টা বাজে। মিসেস তনুজার হেল্পিং হ্যান্ড ফাতেমা মিলে স্বর্গ আর মোহিতের পছন্দসই বিভিন্ন পদ রান্না করছেন। নাফিস মাহমুদ জরুরি কাজে বাইরে গিয়েছিলেন। যখন মোহিত জানালো তারা বাসা থেকে বের হচ্ছে তখনই নাফিস মাহমুদ দ্রুত কাজ সেরে বাসার দিকে রওনা দেন। এসেই মেয়েকে জড়িয়ে ধরে কিছুক্ষণ বসে থাকলেন নাফিস মাহমুদ। মেয়ে যখন বাড়িতে ছিল তখন সারাদিন দেখা না হলেও কিছুই অনুভব হতো না, কিন্তু মেয়েটা যে দূরে চলে গিয়েছে তখনই বুকটা খাকা করতে শুরু করেছে। আসলেই দূরত্ব ভালোবাসার কদর বোঝায়। স্বর্গ নাফিস মাহমুদের পিঠ হাতড়াতে হাতড়াতে বলে উঠল, বাপি আমি কিন্তু এখন কেঁদে দিব। অমনি নাফিস মাহমুদ স্বর্গকে ছেড়ে উঠে দাঁড়ালেন। না মামুনি, কেঁদো না। তোমার কান্নার সুর শুনে মোহিত ভয় পাবে। ইচ্ছে করে বিকৃত শব্দে খিকখিক করে হেসে উঠল সুখ। পরিবারের সকলের খুনসুটিতে নিমিষেই সকল মন খারাপ দৌড়ে পালালো। খেতে খেতে ডাইনিং টেবিলে নাফিস মাহমুদ মোহিতকে জিজ্ঞেস করলেন, তা কোথায় ঘুরতে যাচ্ছ? স্যার, এটা সিক্রেট আছে। স্বর্গের জন্য সারপ্রাইজ হিসেবে রেখেছি। সে কি বাবা, এখনো সার সার করে যাচ্ছ? হয় বাবা বলো, না হয় মামা বলো। এরকম সার সার বলে আমাদের দূরে ঠেলে দিও না। অনুযোগে সুরে বলে উঠল তনুজা।
নেক্সট টাইম প্র্যাকটিস করে তারপর বলবো ম্যাডাম। বলেই স্বর্গের দিকে তাকালো মোহিত। স্বর্গ চোখ গরম করে বলে উঠল, এক্ষুনি বলতে হবে তোমাকে। ফুপিকে তো সকালে উঠেই আমি মা বলেছি। তোমার এত আজাররা লজ্জার কারণ তো দেখছি না। মামির মি কেটে দিয়ে মা বলবে আর বাপিকে বাবা বলবে, শেষ। স্যার ম্যাডাম ডাকলে আমিও তোমাকে ভাইয়া ডাকবো। খুক খুক করে কেসে উঠল মোহিত। এক গ্লাস পানি নিয়ে খেতে খেতে ভাবলো নিজের প্রাণপ্রিয় বউয়ের মুখে ভাইয়া ডাক শোনার মতো হরিবলার কিছুই হয় না। স্বর্গকে বিশ্বাস নেই, ডেকেও ফেলতে পারে, তার আগে শুটে যায়। ঠিক আছে বলছি ম্যাডাম, সরি মা বাবা, আমি আজকেই স্বর্গকে নিয়ে চলে যেতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। অনেকদিন আমাদের কারোরই ঘোরাঘুরি হয়নি। আমি যখন মিশনে ছিলাম তখন স্বর্গ ডিউটি আর বাসা করেই সময় কাটিয়েছে, আর মিশন থেকে এসেই বিয়েটা হয়ে গেল। তাই আমি কিছুদিন একান্তে ওর সাথে টাইম স্পেন্ড করতে যাচ্ছি। নাফিস মাহমুদ আর তনুজের সম্মতি জানালো। রাতের খাবার খেয়ে মোহিতটা বেরিয়ে গেল, পিছনে ফেলে গেল তিনজন বিমর্ষ প্রিয়জনকে। আজ ডিসেম্বর মাসের 15 তারিখ। মোটামুটি ভালোই শীত পড়তে শুরু করেছে। দিনে শীতের প্রকোপ অতটা বোঝা না গেলেও রাতে ঠিকই বোঝা যায়। ভোর 5টা বাজতেই কর্কশ্বরে মোহিতের ফোনের অ্যালার্ম বেজে উঠল। স্বর্গ কম্বল দিয়ে চোখ মুখ ঢেকে বিরক্তি প্রকাশ করলো। সারা রাত ঘুম হোক বা না হোক, এই ভোর রাতে শান্তির ঘুম যেন চোখের পাতে এসে জেগে বসে। তড়িৎ গতিতে অ্যালার্ম বন্ধ করে উঠে বসলো মোহিত। আজ স্বর্গকে সারপ্রাইজ দেবার প্রথম দিন। দ্রুত ফ্রেশ হয়ে এসে আদুরে স্বরে ডেকে উঠল স্বর্গকে। মোহিত খুব ভালো করেই জানে এই মেয়ে প্রচুর অলস। ঘুমের আরামের জন্য দেখা যাবে বলে বসেছে, আজকে সারপ্রাইজ লাগবে না, অন্যদিন দিয়েও। স্বর্গকে হাড়ে হাড়ে চেনে মোহিত, তাই একটানে ব্ল্যাঙ্কেট সরিয়ে দুহাত টেনে উঠে বসালো স্বর্গকে মোহিত। স্বর্গ আবার শুয়ে পড়তে চাইলেই মোহিত জকে থাকা পানি অল্প হাতে নিয়ে স্বর্গের চোখে ছিটিয়ে দিল। শীতে ঠান্ডা পানির স্পর্শে চোখ মেলে তাকালো স্বর্গ। ঘুমকাতুরে কণ্ঠে বলে উঠল, এইভাবে আমাকে কষ্ট দিচ্ছ কেন মোহিত? মোহিতের বুঝি মায়া হলো স্বর্গের এহেন অভিযোগে, কিন্তু কিচ্ছু করার নেই। একজনের কাছে সে প্রতিজ্ঞাবদ্ধ, তাকে যেতেই হবে। দায়িত্ব কর্তব্য ফেলে এখানে ভাবলেশীন দিন কাটানোর মানুষ মোহিত নাই। মোহিত স্বর্গের গালে হাত দিয়ে বলে উঠল, তোমার বর একজনের কাছে খুব দিনে, তার ঋণ পরিশোধ না করলে মরেও যে শান্তি পাবো না। মোহিতের এমন সিরিয়াস কথা শুনে স্বর্গ দ্রুত ফ্রেশ হতে চলে গেল। আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে সকলের কাছ থেকে বিদায় নিয়ে মোহিতের জলপাই রঙা জিপে চেপে বসলো দুজনে। হালকা আলো ফুটার আগেই হাইয়ে ধরল মোহিত আর স্বর্গ। সকালের বাতাসটা খুব গায়ে লাগছে। হালকা কুয়াশা ধূম্র জাল বেষ্টন করেছে ধরণী। জিপ থামিয়ে গলার মালা দিয়ে নাক কান পেঁচিয়ে নিল মোহিত, সাথে স্বর্গকেও ভালো মতো পেঁচিয়ে দিয়ে আবার জিপ হাঁকালো। চারপাশে সুন্দর মনোরম পরিবেশ স্বর্গকে মুগ্ধ বিমোহিত করছে। গাছের পাতার ফাঁক গলিয়ে লাল সূর্যটা বেরিয়ে এলো। পাখিগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে। রাস্তায় 2-1 মানুষ দেখা মিলছে মাঝে মধ্যে। কিছু কিছু হোটেল চায়ের স্টলে আগুন জ্বালানো হচ্ছে। ঘন্টা 3 পর শহর থেকে একটু দূরে একটি টং দোকানের কাছে ব্রেক কষলো মোহিত। স্বর্গ জিজ্ঞাসু দৃষ্টিতে মোহিতের দিকে তাকালো। মোহিত মুস্কি হেসে বলল, এখনো বহু দূরের পথ বাকি, নেমে এসো, চা খাবো। বড় বড় রেস্টুরেন্ট বা কফি শপে চায়ের থেকেও টং দোকানের চায়ের স্বাদ বেস্ট। অল্প চুমুক আর বড় নিঃশ্বাস, যেন আত্মিক প্রশান্তি। মোহিত কড়ালিকারের 2 কাপ দুধ চা চাইলো। দোকানে দ্রুত চা বানিয়ে মোহিতের হাতে তুলে দিল। মোহিত স্বর্গের পানে চা এগিয়ে দিয়ে বলে উঠল, সকালের এই ঠান্ডা হাওয়ায় লম্বা একটা শ্বাস নেবে, তারপর চায়ে চোখ বন্ধ করে ছোট্ট চুমুক দেবে। চাটা গিলে শ্বাস ছাড়বে, দেখবে কত প্রশান্তি। মোহিতের কথা মতো স্বর্গ চা পান করে যেন এক অনন্য সুধা পান করলো। মনে হলো চা আর প্রকৃতির মিষ্টি হাওয়া দুটোই পেটে নয়, অন্তরে গিয়ে লাগলো। স্বর্গ উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো, তুমি এটা কিভাবে জানলে? বাবা শিখিয়েছিল, আর আমি শীতকাল আসলে ইচ্ছে করেই গ্রাম সাইডে আর্মি ক্যাম্পিং এ যাওয়ার জন্য নাম লিখাতাম। প্রকৃতির সাথে থাকলে তুমি কখনো কুটিল হতে পারবে না। প্রকৃতি তোমাকে তার মতো উদার বানিয়ে দেবে। বিশ্বাস না হলে জানুয়ারিতে আমার সাথে ক্যাম্পিং এ চলো। স্বর্গ মাথা নাড়িয়ে সায় জানালো সে যাবে। ফাঁকা রাস্তা এবং মাঝে মাঝে বিরতি দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, সব মিলিয়ে 8.5 ঘন্টার সময় লাগলো মোহিতের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে। 1.5 বছরে অনেক কিছুই পাল্টে গেছে। পাহাড় কেটে রাস্তাও তৈরি করা হয়েছে। খাসিয়াপল্লির সবচেয়ে শেষের ঘরটা ডিকোদের। মোহিত নিমেষে চিনে ফেললো সেই ঘর, কিন্তু পাশে আরো 2টো নতুন ঘর হয়েছে। স্বর্গ অবাক হয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে, কিছুই তার বোধগম্য হচ্ছে না। মোহিত গাড়িতে করে এক গাদা জিনিস এনেছে বাচ্চা মেয়েটির জন্য। গাড়ি থেকে জন্য মিলে সব নামিয়ে শেষ করতে পারলো না। কিছু জিনিস রেখে নেমে বাড়ির সদর দরজায় টোকা দিল। মিনিট 5 পরে দরজা খুলে বেরিয়ে এলো একটি মেয়ে। এই 1.5 বছরে সে অনেকখানি বড় হয়ে গিয়েছে। তার ছোট কোকড়ানো চুলগুলো কাজ ছাপিয়ে নেমে এসেছে।
মেয়েটি মোহিতের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেলল, চিল্লিয়ে তার মাকে ডেকে উঠল। দেবতা আইছে। মেয়েটি চিল্লানোর শব্দে মারুং আর তার স্ত্রী দৌড়ে এসে মোহিতের সামনে দাঁড়ালো। তাদের রীতি অনুযায়ী মেহমানকে সম্মান জানালো। প্রথমেই মোহিত ডিকোর হাতে তুলে দিল লাল টকটকে একটা জামা। মারুংকে গাড়ি নির্দেশ করে বলে উঠল, ওখানে যা কিছু আছে সব ডিকোর। স্বর্গ এতক্ষণ চুপ থাকলেও সুযোগ পেতে মোহিতকে জিজ্ঞেস করলো, এদের কিভাবে চেনো? আজকে তুমি এদের জন্যই আমাকে পেয়েছো স্বর্গ। বলেই সেই বিভীষিকাময় ঘটনার বিস্তারিত ঘটনা খুলে বলল মোহিত। পুনরায় সেই কুৎসিত স্মৃতি মনে পড়তে চোখের কোণে জল জমা হলো স্বর্গের। হঠাৎই হাতে কারো স্পর্শ অনুভব করলো স্বর্গ। হাতের দিকে তাকাতেই দেখতে পেল ডিকো লাল ফ্রক টিপে সেজে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে গাল টিপে আদর করে দিল স্বর্গ। মোহিত মেয়েটিকে কোলে তুলে আদুরে স্বরে বলে উঠল, তুই আবার অনেক সেবা করেছিস, এবার তোর সারা জীবনে সেবা করতে পারলে নিজেকে হালকা লাগবে। মেয়েটি মোহিতের কথার আগামাথা কিছুই না বুঝে শুধু নীরবে তাকিয়ে রইল। মারুংয়ের থেকে মোহিত জানতে পারে মোহিতের দেয়া টাকাটা দিয়ে তারা একটা পানের বর দিয়েছে, সেখান থেকে ভালোই টাকা আসে। তারা 3 বেলা পেট ভরে খেয়ে পড়ে ভালোভাবেই বেঁচে আছে। ডিকো স্কুলে যায়, সরকার থেকে ওদের জন্য একটা স্কুল করা হয়েছে, চিকিৎসা সেবাও ভালো। এখন মোহিত মারুংকে অনুরোধ করে ডিকো যতদূর পড়তে চায় মারুং যেন বিনা বাধায় তাকে পড়তে দেয়। ডিকোর সকল খরচ মোহিত প্রদান করবে এবং সুযোগ পেতে তাদের সাথে দেখা করতে আসবে। সারাদিন সময় কাটিয়ে মোহিত আর স্বর্গ বেরিয়ে আসে মারুংদের বাড়ি থেকে। ডিকো কেঁদে ভাসায়। মারুং আর তার স্ত্রী নীরবে চোখের অশ্রু মুছে। কে বলেছে রক্তের সম্পর্ক না থাকলে মানুষ আত্মার আত্মীয় হয় না? বরং রক্তের সম্পর্কহীন মানুষই বেশি আত্মার আত্মীয় হয়। মারুং আর তার পরিবার জ্বলন্ত প্রমাণ। যেতে নাহি দিব হয়, তবুও যেতে দিতে হয়, তবু চলে যায়। নিজেদের জীবিকার তাগিদে মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়, ধরে বেঁধেও কেউ রেখে দিতে পারে না। বিষণ্ণ মনে মোহিত আর স্বর্গ জিপে চিপে বসে। স্বর্গ মোহিত চিরকৃতজ্ঞ এই ছোট খাসিয়া পরিবারটির কাছে। মোহিত জিপ হাঁকায়। যত দূরদৃষ্টি সীমানায় মোহিতের জিপ দেখা যায়, ডিকো, মারুং আর তার স্ত্রী তাকিয়ে থাকে। স্বর্গ মোহিত পিছন ফিরে বারবার তাদের বিদায় জানায়। মোহিত আর স্বর্গ বসে আছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। 5.5 ঘন্টার নন স্টপ এমিরেটস ফ্লাইটে তারা এসে পৌঁছেছে। দুবাই কেন এসেছে মোহিত স্বর্গকে নিয়ে তা অজানা স্বর্গের। মোহিত তার জন্য কি সারপ্রাইজ রেখেছে সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে স্বর্গ। একটু পরে একটি লোক হন্তদন্ত করে প্লাকার্ড নিয়ে মেজর মোহিত ওয়াসিফের খোঁজ চালাচ্ছে। এই ব্যস্ত এয়ারপোর্টে কোথায় খুঁজবে সে মেজরকে ভাবতেই দুবাই সামাদের ঘাম ছুটে গেল। মোহিত তার কালো চশমার ভেতর দিয়ে দুবাই সামাদকে দেখে পিছেল হাসলো, কারণ এই ব্যক্তির চেহারা আগেই দেখেছে ফোনে। মোহিত ব্যাগপত্র নিয়ে স্বর্গের হাত ধরে দুবাই সামাদের সামনে দাঁড়ালো। গমগমে কণ্ঠে সামাদকে উদ্দেশ্য করে আরবি ভাষায় বলে উঠল, মারহাবান, মাসাউল খাইর। চমকে উঠল সামাদ। এই বহুরূপী দেশে কে তাকে এভাবে শুভ সন্ধ্যা জানাচ্ছে? মুখের দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলো, মা আন্তা। মোহিত মেপে হাসলো, এরপর আরবিক ভাষায় উত্তর দিল, ইসমি মেজর। মোহিতকে কথা শেষ করতে না দিয়েই মোহিতের মুখের দিকে তাকিয়ে সামাদ দিল খোলা হেসে মোহিতকে জড়িয়ে ধরল। কোলাকুলি করে বলে উঠল, আই এম সরি ব্রো, আমি রিয়েলি সরি। মোহিত বলে উঠল, দা আহা তাদহাব। সামাদ হাতের প্লাকার্ড উল্টিয়ে রাস্তা নির্দেশ করে মোহিত আর স্বর্গের উদ্দেশ্যে বলে উঠল, দায়ানা নাদহাব। এয়ারপোর্ট থেকে মোহিত আর স্বর্গ বেরিয়ে পার্কিং এরিয়াতে আসতেই সামাদ কালো রঙের রেঞ্জ রোভার গাড়ি নির্দেশ করে তাদের উদ্দেশ্যে দরজা খুলে দিল। মোহিত স্বর্গকে নিয়ে গাড়িতে উঠতেই গাড়ি স্টার্ট দিল সামাদ। 30 কিলোমিটার পথ জার্নি করার পর আবুধাবি শহরের একটি বিশাল বড় এয়ারপোর্টের সামনে এসে সামাদ গাড়ি থামালো। মোহিতকে প্রচুর উত্তেজিত দেখালো। স্বর্গের হাত ধরে গাড়ি থেকে নেমে সামাদকে ব্যাগ নামানোর নির্দেশ দিল। একজন গার্ডের সহায়তায় তাদের লিফট পর্যন্ত নিয়ে 36 তলার বাটন প্রেস করা হলো। লিফটে দাঁড়িয়ে স্বর্গ মোহিতকে খোঁচা মেরে জিজ্ঞেস করলো, এত সম্মান প্রদর্শন করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাদের? মোহিত স্বর্গকে রিল্যাক্স থাকতে বলে আরবিক ভাষায় গার্ডের সাথে কিছু কথাবার্তা সারল। স্বর্গের কাছে এই মুহূর্তে মোহিতকে দুবাইয়ের শেখ মনে হচ্ছে, যে কথায় কথায় আরবি ঝাড়ছে। কাঙ্ক্ষিত ফ্লোরে আসতেই খুলে গেল লিফটের দরজা। গার্ড হাতের ইশারা একটি বিশালাকার কারুকাজ খচিত দরজা নির্দেশ করলো। সেখানে গিয়ে মোহিত কলিং বেল টিপতেই বেরিয়ে এলো সুদর্শন এক যুবক, যার পরনে কান্দুরা, মাথায় কেফায়া, লম্বা লম্বা দাড়ি, যেন চেহারায় নূর ভাসছে। স্বর্গ অভিভূত হয়ে লোকটির দিকে তাকিয়ে থাকলো। লোকটিকে তার বড্ড চেনা পরিচিত লাগছে। লোকটির সাথে বোরকা পরা পর্দানসীন একজন অল্প বয়সের মেয়েও বেরিয়ে এলো। মোহিত স্বর্গকে নিয়ে ভেতরে প্রবেশ করতেই সকলেই তাদের সমাদর করতে ব্যস্ত হয়ে পড়ল। স্বর্গ মোহিতকে দেখে ফ্লোরে বসে পড়ল। মোহিত স্বর্গকে নিয়ে ভেতরে প্রবেশ করতেই সকলেই তাদের সমাদর করতে ব্যস্ত হয়ে পড়ল।
আল্লাহর বিভিন্ন নাম, মদিনার ছবি, বিভিন্ন সূরার ওয়ালমেট শোভা পেয়েছে ঘরের প্রত্যেকটি দেয়ালে। যুবকটি তাদের সামনে সোফায় বসে দৃষ্টি সংযুক্ত করে জিজ্ঞেস করলো, কেমন আছো স্বর্গ? স্বর্গের বুক ধক করে উঠল। আরে এটা আহিয়ান। আহিয়ানের এত আমূল পরিবর্তন দেখে খুশিতে বাঘ হারা হলো স্বর্গ। মুহিতের সারপ্রাইজে সে সত্যি সারপ্রাইজড হয়ে ভাষা হারিয়েছে। পাশে থাকা মেয়েটিকে নির্দেশ করে দেখিয়ে বলল, ও আমার স্ত্রী মারিয়ম। মাস ছক হয়েছে তারা দাম্পত্য জীবন শুরু করেছে। বাংলাদেশ থেকে ফিরেই আহিয়ান নিজেকে শুটে নিয়েছে। নিজের খারাপ অতীতকে ঘৃণা করে বেছে নিয়েছে রাব্বুল আলামিনের রাস্তা। আহিয়ান অনেক সুখে আছে তার স্ত্রীকে নিয়ে। মেয়েটা এখানকার নাগরিক। আহিয়ান রাশিয়া থেকে চলে এসে এখানে স্থান কেড়েছে। মুহিতের হাত ধরে আহিয়ান কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আমার এই জীবন তোমার দেওয়া। আল্লাহ তোমার উছিলায় আমাকে তওবা করার সুযোগ দিয়েছে মেজর। আমার মা প্রতিদিন আমার স্বপ্নে আসে, আমাকে অনেক দোয়া করে, আমার প্রতি সন্তুষ্ট প্রকাশ করে। আমি দীর্ঘ 30 বছর আমার মাকে স্বপ্ন দেখিনি মেজর। এখন দেখি রোজ, মায়ের সাথে গল্প করি। একজন সন্তান হিসাবে এর চাইতে বড় প্রাপ্তি আর কি আছে মুহিত? আহিয়ান মায়ের জন্য কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে। সে হেদায়েত প্রাপ্ত হয়েছে এই খুশিতে কাঁদে। আহিয়ানের খুশির কান্নায় ভিজে ওঠে মারিয়ম সহ সকলের চোখ। সময় বহমান, পেরিয়ে গেছে চোখের পলকে 2 বছর। হসপিটালের ওটি রুমের সামনে সমানে পায়চারি করছে মোহিত, সুকার, নাফিস, মাহমুদ, নামিরা, তনুজা, মিসেস তারিন দোয়া পড়ে যাচ্ছেন সমানে। স্বর্গের বেবি হবে। প্রেগন্যান্সির সময় তার অনেক জটিলতা দেখা দিয়েছে। মোহিত ভয়ে থেকে থেকে অস্থির হয়ে উঠছে শুধু। নামিরার 3.5 বছরের ছেলেটা সবকিছু প্রত্যক্ষ করছে। হঠাৎই ভেসে উঠল কান্নার আওয়াজ। ভয়ে কেঁদে ফেলল মোহিত। আর কোনোভাবেই নিজেকে সামলাতে পারছে না মোহিত। ডক্টর কেন এখানেও বের হচ্ছে না? চিন্তায় প্রেশার ফল হবার উপক্রম। একটু পর পিউ 2 হাতে 2 বাচ্চা নিয়ে বাইরে বেরিয়ে এলো। পিউকে দেখে উত্তেজিত হয়ে গেল মোহিত। অসহায় চোখে পিউয়ের দিকে তাকাতেই পিউ চোখের ইশারায় ভেতরে যাবার অনুমতি দিল। মোহিত দৌড়ে স্বর্গের কাছে চলে গেল। লেবার পেইন আর নর্মাল ডেলিভারির প্রেশারের একদম নেতিয়ে গিয়েছে মেয়েটা। স্বর্গের হাত ধরে চুমু খেয়ে ফুফিয়ে বাচ্চাদের মতো কেঁদে ফেলল মোহিত। স্বর্গ কাপা কাপা হাতে মোহিতের চোখের জল মুছে মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণ পর পিউ এসে মোহিতকে বলল, লেফটেন্যান্ট কর্নেল মোহিত, ওকে কেবিনে শিফট করব আমি। আপনি বাইরে গেলে ভালো হতো। মোহিত বুঝতে পেরে মাথা দুলিয়ে বাইরে বেরিয়ে এলো। একটি পুত্র আর একটি কন্যা সন্তানের বাবা হয়েছে মোহিত। মেয়েটা হুবহু মায়ের চেহারা পেয়েছে। ছেলেটার দিকে নজর দিতেই কলিজা মুষড়ে উঠল মোহিতের। মুকিত, নামিরা ছেলে আর মোহিতের ছেলে হুবহু চেহারা। ছেলে মেয়েদের কোলে নিয়ে চুমু খেল মোহিত। বাবা হবার যেই অব্যক্ত আনন্দ তা কাউকে বলে বোঝানো যাবে না। আদনান ও আসিফের বিশাল বাড়ির ড্রয়িং রুমে দৌড়ে হেঁটে খেলে বেড়াচ্ছে মোহিতের 2 ছেলে মেয়ে লিউ আর রেইন। হঠাৎই খেলতে খেলতে পড়ে গেল 1.5 বছরের মোহিতের মেয়ে রেইন। মোহিত স্বর্গ দৌড়ে আসার আগে শুদ্ধ এসে টেনে তুলে আদর করে চোখ মুছিয়ে বলে উঠল, কেঁদো না তুমি, তুমি কাঁদলে আমার কষ্ট লাগে। কথাটা শুনেই চুপ করে হাসতে লাগলো রেইন। বসা থেকে উঠে দাঁড়িয়ে 5 বছরের শুদ্ধ দৌড়ে নামিরার কাছে গিয়ে আবদার করলো, মাম্মা, আমিও মামার মতো ওকে বিয়ে করব। রেইনকে আমার অনেক ভালো লাগে, ও অনেক সুন্দর পুতুলের মতো। সকলে এই কথা শুনে হাসতে হাসতে ঢলে পড়ল। মনে মনে মিসেস তারিন ভাবলেন, আজ যদি মুকিত আর মানুষটা বেঁচে থাকতো তাহলে কত খুশি হতো। মোহিত আর নামিরার খুশিতে, সব খুশিতেই পরিপূর্ণতা থাকে না, কিছু কিছু খুশি অপূর্ণতায় থেকে যায় বলে গোপনে সুখের অশ্রু মুছলেন।